ইয়ে আরমান্ডো আবার সেই একই ব্যাপার। আজকে আমরা প্রোপিন যেটা মানে হলো পড়বো প্রোপ সেটা ওয়ান হচ্ছে টু, ঠিক আছে? ভালো করে বোঝো, প্রোপিন মানে হলো মনে মনে তোমরা ব্রেক করে ক্ষেত্র, নেবে যে স্যার ও আচ্ছা প্রোপ ক্ষেত্রফল যেটাকে হাইড্রোজেন বলা ওয়ান হয় এন টু অ্যাকচুয়ালি টু, সত্যি কথা বলতে গেলে। মানে তিনটে কার্বন ওয়ান টু থ্রি। তো আমি প্রোপিন তোমাদের বলটা কাছে হয় জানতে এখানে দাও চাইবো নইলে এখানে দাও, যে দুটো একই ব্যাপার, ছোটবেলা দুটো থেকে তো যাতে তোমরা একসঙ্গে ক্ষেত্র থাকে। পড়েছো, এরিয়া। কোনো তিনটে একটা কার্বন হলে কোনো প্রবলেম হবে না, আয়তক্ষেত্রের কথা যদি বলি তো এরকম সেক্ষেত্রে ভাবে। এরিয়া কত হয়? এরিয়ার আর এখানে ফর্মুলা একটা হচ্ছে হাইড্রোজেন হবে, দৈর্ঘ্য ইন্টু এখানে একটাও প্রস্থ। হবে না, কারণ ওয়ান এটা একদম আমাদের টু ছোটবেলার কনসেপ্ট, থ্রি যে ফোর, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ চারটে হচ্ছে কার্বনই ক্ষেত্রফল। ইউজ করে খুব ফেলেছি, ভালো কথা। চারটে বাট কার্বনই আমি এটাই ইউজ জানতে করে চাইছি, ফেলে কি মনে হয় আছে। তোমাদের ক্ষেত্র জিনিসটা ভেক্টর না স্কেলার রাশি? ক্ষেত্র জিনিসটা স্কেলার না ভেক্টর রাশি, কি মনে হয় তোমাদের? হ্যাঁ, চারটে কার্বন যদি ইউজ তোমাদের করে, চারটে হাত যদি ইউজ করে ফেলে তাহলে স্কেলার। হাইড্রোজেন ধরবে, স্কেলার বুঝতে পারলে? রাশি, কারণ আর এই কার্বনটা ক্ষেত্র শুধুমাত্র চারটে মান হাত, আছে, একটা হাত দৈর্ঘ্য ইন্টু ধরবে, প্রস্থ। তিনটে হাত পড়ে রয়েছে, ক্ষেত্র মানে কোনোদিন হাইড্রোজেন আমরা ধরবে। তো ডিরেকশন দেখতে প্রোপিন পাইনি। প্রোপ ওয়ান লুকস লাইক তোমাদের দিস, ঘরে যেখানে তোমরা এখন ঠিক বসে আছে? পড়ছো এবার আশেপাশে আবার যে একটা কোনো প্রশ্ন দেওয়াল বা তোমাদের যা জন্য আমি আছে করবো, যেগুলোর কোনো ক্ষেত্রফল হতে পারে সেগুলোর দিকে আমি তাকাও। কিভাবে লিখতে পারি? যেমন ধরো আজকে আমি ধরে নিলাম আমি এই ঘরটা, আচ্ছা তোমরা ধরো একটা ঘরে বসে আমি পড়ছো, কি এটা ধরো তোমাদের বাস্তবে ঘরটা। লিখতে পারি? তুমি বলবে। বলো পারি কি পারি না? हाँ। ইয়েস, ऐसा लिखा है। বিকজ তোমরা এটার ধরো এই ঘরটায় মিরর বসে ইমেজ তো এটা, পড়ছো, ঠিক আছে? পাতি কথায় এইবার উল্টে দিয়েছি জাস্ট, কোনো চাপ নেই। আহ, কারণ আজকে ধরে নাও, কার ভয়েস আসছে এগুলো? আজকে ধরে নাও মুসলাম এই জায়গাটা একটু, তুমি ধরো আচ্ছা, তো এটা হচ্ছে একটা ক্ষেত্র, ঠিক আছে? এখন আমরা এই ঘরের মধ্যে বসে রয়েছি, ধরে নিলাম আমি বা তোমরা কেউ এখানে ঘরের মধ্যে বসে রয়েছো। তোমাদের ঘরের সামনে একটা দেওয়াল রয়েছে, মানে তোমাদের সামনে, বা দাঁড়িয়ে রয়েছো। এবার তোমাদের ঠিক সামনেই একটা দেওয়াল রয়েছে। তো এই যে যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি বা তোমরা দাঁড়িয়ে রয়েছো, তোমাদের সামনে দেখো একটা দেওয়াল রয়েছে। কোন দেওয়ালটার কথা বলছি? এই দেওয়ালটার কথা বলছি, যেটা ঠিক সামনেরটায় রয়েছে, ঠিক আছে? কেউ বলতে পারবে যে এই দেওয়ালের নিজস্ব একটা ক্ষেত্রফল আছে কি না? হ্যাঁ স্যার, ক্ষেত্রফল তো রয়েছে। ওই দেওয়ালটা কোন দিকে মুখ করে রয়েছে? স্যার আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি এরমভাবে, আমার সামনে যদি একটা দেওয়াল থাকে, অবশ্যই দেওয়ালটা আমার দিকে মুখ করে রয়েছে। সেরমভাবে এই যে সামনের যে দেওয়ালটা, একদম ফ্রন্ট সাইডের যে ওয়ালটা রয়েছে, সেটা তোমাদের দিকে ফেস করে রয়েছে। ফ্রন্ট সাইডে যে দেওয়ালটা আছে সেটা ঠিক তোমাদের দিকে ফেস করে রয়েছে। তোমাদের দিকে মানে এরকমভাবে ভিতর দিকে, বুঝতে পারলে? তাহলে স্যার এই দেওয়ালটার একটা ক্ষেত্রফল আছে, আবার ওটা আমার দিকে নির্দেশও করে রয়েছে, মানে একটা ডিরেকশনও রয়েছে। তার মানে কি সত্যি ক্ষেত্র জিনিসটা স্কেলার না ভেক্টর? দেখি তো আরেকটা, যেমন ধরো উপরের যে সিলিংটা, আমাদের ঘরের উপরে যে সিলিং, সিলিংটার একটা ক্ষেত্রফল আছে তো? হ্যাঁ স্যার, কারণ সিলিংয়ের একটা দৈর্ঘ্য আছে, আবার একটা প্রস্থও আছে। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে আমরা ওর ক্ষেত্রফল পেরিয়ে যাচ্ছি। আর সিলিংটা কোন দিকে মুখ করে রয়েছে? যদি আমি যদি উপর এদিক থেকে তাকাই তাহলে দেখবো সিলিংটা আমার নিচের দিকে মুখ করে রয়েছে। আচ্ছা, যদি মেঝের কথা বলি, যেটার উপর আমরা দাঁড়িয়ে আছি, মেঝেটার একটা দৈর্ঘ্য রয়েছে, আবার প্রস্থ রয়েছে, কিন্তু মেঝেটা কোন দিকে মুখ করে রয়েছে? আমাদের পায়ের দিক থেকে মাথার দিকের দিকে, মানে উপর দিকে। আচ্ছা, যদি আমাদের এই বাঁ দিকের যে দেওয়ালটা রয়েছে, মানে এইটা, ওকে, এই দেওয়ালটা, এই দেওয়ালটার কথা যদি আমরা বলি, ওটারও নিজস্ব একটা দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, তাই ওটার ক্ষেত্রফল রয়েছে, এবং ওটা আমাদের দিকে এভাবে মুখ করে রয়েছে। যদি এই ডান দিকের দেওয়ালটার কথা বলি, এটারও নিজস্ব দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, আর এটা আমাদের দিকে এভাবে মুখ করে রয়েছে। সামনের দেওয়ালটা এভাবে রয়েছে, পিছন দিকের দেওয়ালটা এদিকে এদিকে আমাদের দিকে মুখ করে রয়েছে। তাহলে সবকটা দেওয়ালেরই আমরা দেখতে পাচ্ছি নিজস্ব ক্ষেত্রফল আছে, আবার নিজস্ব একটা করে দিকও রয়েছে। যেমন ধরো আমি যে কম্পিউটার স্ক্রিনে পড়াচ্ছি, তোমরা কেউ হয়তো ল্যাপটপে পড়ছো, কেউ হয়তো মোবাইলে পড়ছো। ধরো আজকে যে মোবাইলে পড়ছো, হ্যাঁ, মোবাইলটাকে ধরো এরকমভাবে সামনে ধরে রেখেছো ল্যান্ডস্কেপ করে, ঠিক আছে? মোবাইলটাকে এরকম ল্যান্ডস্কেপ করে তোমরা সামনে ধরে রেখেছো, তাই তো? তো এখন মোবাইলের যে স্ক্রিনটা রয়েছে, মোবাইলের যে স্ক্রিনটা, এই স্ক্রিনটা কোন দিকে মুখ করে রয়েছে? এই স্ক্রিনটা কোন দিকে মুখ করে রয়েছে? স্যার এই স্ক্রিনটা একদম আমাদের চোখের দিকে মুখ করে রয়েছে। এই ধরো তোমরা দেখছো এখান থেকে, ঠিক আছে? তাহলে একদম ঠিক তোমাদের চোখের দিকে এটা ডিরেক্ট করে রয়েছে। এবার এই স্ক্রিনের তো একটা ক্ষেত্রফল আছে, হ্যাঁ, এর দৈর্ঘ্য রয়েছে, এর প্রস্থ রয়েছে, তাহলে এর ক্ষেত্রফলও রয়েছে, আবার একটা নিজস্ব দিকও রয়েছে। যে ল্যাপটপে পড়ছো, ঠিক আছে, যে ধরো ল্যাপটপে পড়ছো, ল্যাপটপের যে স্ক্রিনটা, ল্যাপটপের এই যে স্ক্রিনটা রয়েছে এখানটায়, তো ল্যাপটপের স্ক্রিনটার দিকে তোমরা তাকিয়ে রয়েছো, রাইট? ল্যাপটপের স্ক্রিনটার দিকে তোমরা তাকিয়ে রয়েছো, বা টিভির দিকে তাকিয়ে রয়েছো, এইখানে পড়ানো হচ্ছে।
তো এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের একটা নিজস্ব দৈর্ঘ্য, একটা প্রস্থ রয়েছে, মানে ক্ষেত্রফল রয়েছে। আবার এটা তোমাদের দিকে তাকিয়ে রয়েছে, তোমাদের দিকে এটা তাকিয়ে রয়েছে। তো স্যার ওই ল্যাপটপের স্ক্রিনটার ডিরেকশন কোন দিকে? ল্যাপটপের স্ক্রিনটার ডিরেকশন হচ্ছে আমাদের চোখের দিকে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রফলেরই তো, প্রত্যেকটা ক্ষেত্রেরই তো একটা নিজস্ব ক্ষেত্রফল এবং ডিরেকশন দুটোই রয়েছে। তাহলে আমরা আজ থেকে ক্ষেত্রফলকে কি করে আর স্কেলার বলতে পারি? ক্ষেত্রফল হচ্ছে আজ থেকে আমাদের কাছে একটা ভেক্টর রাশি। ক্ষেত্রফল হচ্ছে আজ থেকে আমাদের কাছে একটা ভেক্টর রাশি, কারণ যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফলও হয়, আবার তার একটা নিজস্ব দিকও আছে। ক্ষেত্রফল হচ্ছে ওর মানটা, ক্ষেত্রফল হচ্ছে ওর মান, আর ওই দিকটা হচ্ছে ডিরেকশন। তো যে সকল ভৌত রাশির মান ও দিক উভয় থাকে তাদেরকে আমরা কি বলে থাকি? ভেক্টর। সেই জন্য আজ থেকে কিন্তু এরিয়া মানে ক্ষেত্র কিন্তু আমাদের কাছে আর স্কেলার রাশি নয়, ক্ষেত্র হয়ে গেছে আমাদের কাছে একটা করে ভেক্টর রাশি। ঠিক আছে, ক্ষেত্র হচ্ছে আমাদের কাছে একটা ভেক্টর রাশি। এই যে তোমরা ঘরের মধ্যে বসে রয়েছো, চারদিকে দেওয়াল সব হচ্ছে ক্ষেত্র ভেক্টর। যে কোনো ক্ষেত্রফল তোমরা নিয়ে আসো, জানলা, টিভি, কম্পিউটার, মোবাইল, যত যত ক্ষেত্র পাবে সব ক্ষেত্রগুলোরই ক্ষেত্রফল আছে এবং দিকও রয়েছে। সেই জন্য এগুলোকে বলা হয় হচ্ছে ক্ষেত্র ভেক্টর। এবং আরেকটা জিনিস একটু জানা দরকার, যে ধরো আজকে মোবাইলটা এরমভাবে খাটের মধ্যে ভাবে ফেলে রেখে দিয়েছি, মোবাইলটা এইভাবে খাটের উপর পড়ে রয়েছে, ঠিক আছে? তো মোবাইলটা যদি ভাবে খাটের উপর পড়ে থাকে, কেউ আমাকে বলতে পারবে যে মোবাইলটার ক্ষেত্রফল আছে? তো হ্যাঁ, অবশ্যই আছে ক্ষেত্রফল। এই স্ক্রিনটাই তো ক্ষেত্রফল, এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনটাই তো ক্ষেত্রফল। ভালো কথা। কিন্তু স্যার এই দাদা, এই ক্ষেত্রফল যেটা রয়েছে, এই ক্ষেত্রফলটার দিকটা কোন দিকে? ক্ষেত্রফলটার দিকটা কোন দিকে, তবে তো ভেক্টর বলবো এটাকে। এই যে মোবাইলের যে স্ক্রিনের যে তলটা, ওই তলের সঙ্গে একদম ঠিক লম্বভাবে থাকে, তলের সঙ্গে একদম ঠিক লম্বভাবে থাকে ক্ষেত্র ভেক্টরটা, যেটাকে আমরা এন ক্যাপ দিয়ে নির্দেশ করতে পারি। কেন স্যার এন ক্যাপ কেন? এন ক্যাপ মানে একক ভেক্টরের কথা বলা হচ্ছে। একক ভেক্টর মানে যার মানটা একক, কিন্তু ওর একটা দিক রয়েছে। দিকটা কোন দিকে? ওই তলের সঙ্গে ঠিক লম্বভাবে, এটাই হচ্ছে ওই তলের দিক, যেই দিকের জন্য আমরা ওই ক্ষেত্রটাকে বলতে পারি ক্ষেত্র ভেক্টর। তাহলে আজকে যদি আমি ধরে নিই যে এটার ক্ষেত্রফল হচ্ছে এ, এই জায়গাটার ক্ষেত্রফল আমি ধরে নিলাম এ, ইংলিশে বলি না আমরা ক্রস সেকশনাল এরিয়া, ধরে নিলাম এ, ঠিক আছে? যার ক্ষেত্র ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, তাহলে তাহলে সরি ক্ষেত্র ভেক্টর বলছি, তার একক ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, মানে এই তলের দিক বরাবর একক ভেক্টর হচ্ছে এন ক্যাপ। তাহলে স্যার মান হচ্ছে এ, ডিরেকশন হচ্ছে এন ক্যাপ। ভেক্টর যেদিনকে আমি তোমাদেরকে ক্লাস 12 পড়াচ্ছিলাম সেদিনকে আমি বলেছিলাম ভেক্টর মানে হচ্ছে মান ইন্টু দিক। ভেক্টর আমি একদিন তোমাকে অলরেডি পড়িয়েছি, মান ইন্টু দিক। তো এই এ ক্ষেত্রফলটা হচ্ছে ওর মান, এন ক্যাপটা হচ্ছে ওর দিক, মানের সঙ্গে দিক মাল্টিপ্লাই করলেই তো আমরা ভেক্টরটা পেয়ে যাবো। তাহলে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে ক্ষেত্রফল ইন্টু ওর দিক। দিকটা কি হবে? তলের সঙ্গে লম্বভাবে উপর দিকে, তলের সঙ্গে লম্ব দিকে অবস্থিত, ঠিক আছে? উপর দিকে আর নিচের দিকে সেটা পরের কথা, তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। এন ক্যাপ হলো একটি একক ভেক্টর যেটি এ তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। তাহলে আজ থেকে কিন্তু ক্ষেত্র জিনিসটা আমাদের কাছে আর ভেক্টর নয়, এটা হয়ে গেছে আমাদের কাছে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা হয়ে গেছে আমাদের কাছে একটা স্কেলার কোয়ান্টিটি। ইংলিশে যেটাকে বলে, ইংলিশে এটাকে আমরা বলি হচ্ছে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর, ঠিক আছে? তো আমি আবার আমার ওই কথাটা রিপিট করছি যেটা আমি বলছিলাম, যে যখনই আমি তোমাদেরকে ভেক্টর জিনিসটা করেছিলাম তখন বলেছিলাম যে ভেক্টর কথার মানে হলো, ভেক্টর কথার মানে হলো যে কোনো ভেক্টর হচ্ছে মান ইন্টু দিক, তাই তো? তো যেমন ধরো এ একটা ভেক্টর, এ একটা ভেক্টর, ঠিক আছে? এ ভেক্টর মানে হচ্ছে তার মান, মানকে মড দিয়ে লেখা যায়, ইন্টু তার দিক, দিককে আমরা এ ক্যাপ দিয়ে নির্দেশ করতাম। এখানেও সেটা করতে পারো, যেমন ধরো একটা সার্কেল টাইপের রয়েছে, একটা সার্কেল টাইপের রয়েছে ধরে নাও এখানে, ঠিক আছে? যার ক্ষেত্রফলটা আমি ধরে নিলাম এ, এবং সেই তলের সঙ্গে লম্বভাবে উপর দিকে রয়েছে একটা একক ভেক্টর। সেই একক ভেক্টরকে তো স্যার এন ক্যাপ দিতে নাম বলেছো। এন ক্যাপ কেন, আমি এ ক্যাপও দিতে পারি, কি যায় আসে, দিকটা হলেই হলো এ ক্যাপ। তাহলে এই ভেক্টরটা কত হবে? এই ভেক্টরটা হবে হচ্ছে এর মান মানে ক্ষেত্রফলের মান ইন্টু এ ভেক্টর, যেখানে এ ক্যাপ হলো কি, যেখানে এ ক্যাপ হলো, বা এটাও লেখা যায় এ ভেক্টর ইজ ইকুয়ালস টু শুধু এ ইন্টু এ ক্যাপ। লিখে রাখবে যেখানে, যেখানে এ ক্যাপ হলো, এ ক্যাপ হলো তলটির সাথে লম্ব,
তলটির সাথে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর। তলটির সাথে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর যা ক্ষেত্রটির দিক নির্দেশ করছে। যেখানে এ ক্যাপ হলো তলটির সাথে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর যা ক্ষেত্রটির দিক নির্দেশ করছে। তাহলে এরিয়া কিন্তু আজ থেকে আমাদের কাছে আর স্কেলার রাশি নয়। ক্লাস 12-এ উঠে আমরা শিখে নিলাম যে এরিয়া হচ্ছে আজ থেকে আমাদের কাছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অ্যাকচুয়ালি তোমাদের ক্লাস 12-এ ম্যাথমেটিক্স সাবজেক্টে স্ট্রেট লাইনও আছে, আবার প্লেন বলে একটা সাবজেক্ট চ্যাপ্টার আসবে, প্লেন সমতল। তো সেই সমতলে দেখবে স্যার তোমাদেরকে করাবেন যে কোনো একটা তলের দিক কী হয়, সেই তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত, পারপেন্ডিকুলার ডিরেকশনে অবস্থিত। ঠিক আছে, এই কথাটা মনে রেখো। তাহলে যে কোনো একটা তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর থাকে, সেটাকেই বলা হচ্ছে ওই ভেক্টরের দিক বা ওই তলের দিক। তো তলের মানও আছে, মানে ক্ষেত্রফলও আছে, আবার দিকও রয়েছে। তাই ক্ষেত্রটা আজ থেকে আমাদের কাছে স্কেলার নয়, ক্ষেত্রটা হয়ে গেছে আজ থেকে আমাদের কাছে একটা ভেক্টর রাশি। ঠিক আছে, একটু ছোট্ট করে ল্যাঙ্গুয়েজে লিখে নাও এটা। ওয়েট, লেখো। কোনো ক্ষেত্রের সঙ্গে লেখো পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, লেখো পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে, মানে ফিজিক্সে পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে ক্ষেত্রটিকে ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। পদার্থবিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে কোনো পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে ক্ষেত্রটিকে ভেক্টর হিসেবে বিবেচনা করা হয়। দাঁড়ি, অর্থাৎ কোনো ক্ষেত্রের সঙ্গে এর ক্ষেত্রফলের মান এবং অভিমুখ উভয় নির্দেশ করতে হয়। ঠিক আছে, মান ও অভিমুখ উভয় নির্দেশ করতে হয়। এবার আমরা তো একটা জিনিস জানি যে ভেক্টরকে সাধারণত একটা সরলরেখা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তাই তো? ভেক্টরকে একটা সাধারণত সরলরেখা দিয়ে রিপ্রেজেন্ট করা। ধরো আজকে তোমাদেরকে বললাম দুটো ভেক্টর, একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, দুটো আলাদা আলাদা ভেক্টর। হ্যাঁ, দুটো ডিরেকশন সেম দিকেই রয়েছে, বাট দেখো একটা সরলরেখাটা ছোট, একটা রেখাটার দৈর্ঘ্যটা বড়, আর একটা দৈর্ঘ্যটা ছোট। এর মানেটা কি জানো? এর মানে হলো এই এ ভেক্টরের যে মান সেটা বি ভেক্টরের মান অপেক্ষা বেশি। তাহলে কোনো একটা ভেক্টরকে তো আমরা সবসময় সরলরেখা দিয়ে নির্দেশ করি। তো সরলরেখাটার দৈর্ঘ্য যত বেশি হবে, মানে ভেক্টরটার দৈর্ঘ্য যত বেশি হবে, মানটা তার তত বেশি। তাহলে আজকে ধরে নাও, এই একটা মুছছি আমি একটু। আজকে ধরে নাও এখানে দুখানা ভেক্টর রয়েছে, দুখানা ক্ষেত্র রয়েছে, কথা বলছি, দুখানা ক্ষেত্র। এগুলো লেখা হয়ে গেছিল তো? যেখান দিয়ে করছি, ধরো দুখানা ক্ষেত্র রয়েছে, একটা এ আর একটা বি। ঠিক আছে, একটা এ আর একটা বি। চোখের দৃষ্টি দিয়ে আমরা বুঝতে পারছি যে এর ক্ষেত্রফলটা অনেক কম, এর ক্ষেত্রফলটা অনেক বেশি। তাই এর ক্ষেত্রে যে এরিয়া ভেক্টরটা হবে তার থেকে এর এরিয়া ভেক্টরটা অনেক বেশি হবে। ঠিক আছে, আচ্ছা এবার শুনবে, স্যার তাহলে কি এখানে আমরা এ ক্যাপ বি ক্যাপ দেবো? না, এখানে আমরা এ ক্যাপ বি ক্যাপ দিচ্ছি না, এখানে আমি পুরো ভেক্টরটাই দিয়ে দিচ্ছি। ধরে নাও যে এ ভেক্টর আর এটা বি ভেক্টর, যেখানে এ ভেক্টর জিনিসটা কি হবে? এ ভেক্টর হচ্ছে মডিউলাস অফ এ ভেক্টর বা শুধু ক্ষেত্রফল ইন্টু ওর দিক, আর বি ভেক্টর হচ্ছে ওর ক্ষেত্রফল ইন্টু ওর দিক। তো একটা জিনিস মনে রেখো যে কারুর ক্ষেত্রফল যত বেশি হবে তার ক্ষেত্র ভেক্টরের দৈর্ঘ্যটা তত বেশি হবে। ওই ক্ষেত্র ভেক্টরের দৈর্ঘ্যটা দিয়ে আমরা ক্ষেত্রফলকে নির্দেশ করি। তো লেখো ক্ষেত্র ভেক্টরটি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের মান সমান। ক্ষেত্র ভেক্টরটির দৈর্ঘ্য এর ক্ষেত্রফলের মানের সমান, এবং এর অভিমুখ
এবং এর অভিমুখ এবং এর অভিমুখ এবং এর অভিমুখ তলটির সঙ্গে লম্বভাবে অবস্থিত কমা দিয়ে লেখো এবং যেদিক থেকে তলটিকে দেখা হচ্ছে সেদিক বরাবর ক্ষেত্র ভেক্টরটিকে ধরা হয়। ঠিক আছে? তো তোমরা এখানে একটা ছবি এঁকে ফেলো, ধরো এইটাই আঁকো। এগুলো মুছে দিলাম, বেকার, বোঝানোর জন্য করাচ্ছিলাম। এটাই এঁকে ফেলো। আর যদি আগে আঁকা হয়ে গিয়ে থাকে তাহলে অসুবিধা নেই। হয়ে গেছে এটা আঁকা? তাহলে কোনো একটা ভেক্টর মানে হচ্ছে মান ইন্টু দিক, ক্ষেত্র ভেক্টর মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু ডিরেকশন। ডিরেকশনটা কী নাম হবে? লম্বভাবে বলেছিলাম, যেখানে এ ক্যাপ হলো তলটির সঙ্গে লম্বভাবে অবস্থিত একটি একক ভেক্টর যা ক্ষেত্রটির দিক নির্দেশ করছে। ক্লিয়ার? ভালো কথা। এইবার একটা কথা, অনেকে না ক্লাস 11 থেকে জিজ্ঞেস করে এই কথাটা যে দাদা এই যে ক্যালকুলাস বলে যে জিনিসটা ওটা দরকার হয়ে পড়ে কেন? ক্যালকুলাস জিনিসটা কেন দরকার পড়ে? সেটার থেকেও বড় জিনিস হচ্ছে এই যে ছোটো ছোটো জিনিসপত্র আমরা লিখি, ডিএক্স, ডিওয়াই, ডিএস, এগুলো কী জিনিস? এগুলোর কি দরকার ছিল সেটা বোঝার জন্য আমি একটা ক্ষেত্র আঁকছি আগে। হ্যাঁ, এই ক্ষেত্রটা আঁকলে বুঝতে পারবে। এটা যেরকম আছে থাক। আরেকটা এরকম ক্ষেত্র নিচ্ছি আমি। এটা কি? এটা একটা রাস্তা থেকে ধরো ঢিল কুড়িয়ে এনেছি, ঠিক আছে, যার কোনো পারফেক্ট ক্রিস্টালাইন স্ট্রাকচার যেটাকে বলে, কোনো জ্যামিতিক কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো জ্যামিতিক আকার নেই। এটা কি? বর্গক্ষেত্র, কিউব মানে ঘনক, আয়তঘনক, বৃত্ত, গোলক, কি কোনো 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 শেপই নেই এখানে। পারফেক্ট কোনো জিওমেট্রিক্যাল শেপই এখানে নেই। কিন্তু এটা তো বৃত্তাকার ছিল। হ্যাঁ ছিল। যার ফলে কি হয়েছিল, তুমি ওর প্রত্যেকটা বিন্দু থেকেই দেখো, প্রত্যেকটা বিন্দুই উপর দিকে মুখ করে রয়েছে। তার মানে সব দিক থেকেই ওর ডিরেকশনটা কিন্তু সেম, উপর দিকে। ঠিক আছে? সব দিক থেকে ডিরেকশনটাও সেম দিকে। কোন দিকে? উপর দিকে। কিন্তু এইখানে প্রবলেম কি? যদি আমি এই তলটার কথা বলি, এইটুকু তল, ভালো করে বুঝবে আমি কি বলতে চাইছি। যদি আমি এইটুকু তলের কথা বলি, ও এদিকে মুখ করে রয়েছে। যদি আমি এইটুকু তলের কথা বলি, ও এইদিকে মুখ করে রয়েছে, লম্বভাবে না তলের সঙ্গে। যদি আমি এইটুকু তলের কথা বলি, ও এদিকে মুখ করে রয়েছে। যদি আমি এইটুকু তলের কথা বলি, তাহলে ও এদিকে মুখ করে রয়েছে। তার মানে একটা এমন ক্ষেত্র আমি এঁকেছি যার বিভিন্ন অংশে ওই ক্ষেত্রটার দিক আলাদা আলাদা হচ্ছে। কারণ দিক নির্ণয় করার নিয়ম কি বলেছিলাম? ওই ক্ষেত্রের সঙ্গে যে কোনো বিন্দু থেকে আমরা লম্ব আঁকবো। তো লম্ব এঁকে তো বিভিন্ন বিভিন্ন দিক পাওয়া যাচ্ছে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে। তাহলে ক্ষেত্রটার দিকটা কোথায় রে বাবা? ক্ষেত্রটার দিকটা কোন দিকে? সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়, তখন আমরা ধরে নিচ্ছি এই পুরো ক্ষেত্রফলটা হচ্ছে ধরে নাও এস। এই পুরো ক্ষেত্রফলটাকে বিচার করে আমরা তখন কাজটা করতে পারবো না। আমাদের এই পুরো ক্ষেত্রফলটা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কেটে নিতে হবে। কেন বলো তো? ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এই জন্যই কাটতে হবে কারণ এই বড় অংশটা প্রচণ্ড আনইভেন। যদি ছোট্ট একটা অংশ কেটে নিই, ওটা ভীষণ ইভেন টাইপের হবে, মানে একদম সমান হবে। যেমন ধরো আজকে তোমাদেরকে বললাম এইটুকু অংশ কেটে নাও, দেখো এইটুকু অংশ পুরো স্ট্রেট লাইনের মতো একদম সোজা এরকম যাবে লম্বটা। তো এমন একটা অংশ কেটে নাও যেটা ধরো একদম ছোট্ট একটা অংশ, ধরো এইটুকু অংশ কেটে নিলাম, ঠিক এইটুকু অংশ কেটে নিলাম। এই যে সারফেসটা রয়েছে দেখো একদম ইভেন রয়েছে। তো এখানে দিকটা কোন দিকে হবে? দিকটা হবে এইদিকে, দিকটা এই দিক বরাবর হবে, লম্ব ভেক্টরটা এদিক বরাবর হবে, যেটার আমি নাম দিলাম এন ক্যাপ। এইটুকুর এরিয়া আমি ধরে নিলাম, দেখো বড় এরিয়া এস, তাহলে ছোট এরিয়াটাকে কি নাম দেবো? ডিএস।
বড় এরিয়া এস, তাহলে ছোট এরিয়াটা কি নাম দেবো, ডিএস। তাহলে এইটুকু পোর্শনের এরিয়া ভেক্টর কি হবে, এরিয়া ভেক্টরকে স্যার রিপ্রেজেন্ট করবো ডিএস ভেক্টর দিয়ে, মান হচ্ছে ডিএস, আর একক ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ, যেটা দিক নির্দেশ করছে। তাহলে ডিএস ভেক্টর ইজ ইকুয়ালস টু হচ্ছে ডিএস ইন্টু এন ক্যাপ। তো এই যে লোকজন জিজ্ঞেস করে যে ক্যালকুলাসের দরকারটা কি পড়ে, আরে আনইভেন সারফেস যেখানে থাকবে সেখানে আমরা কোন জ্যামিতিক ফর্মুলা ইউজ করব, এটা কি বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, কি কোনো ফর্মুলাই অ্যাপ্লাই করা যাবে না। তখন এরকম ছোট 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 ডিএস 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 অংশ অংশ যোগ করে করে সবকটা আলাদা আলাদা ক্ষেত্রফল বার করব, করে তারপর সবকটাকে এক ধরে যোগ করে দেবো। এবার ম্যানুয়ালি এই যোগটা করা যায় না বলে তখন আবার আমরা কি করি, এই পুরোটা যদি আমাদের এরিয়া বার করতে হয় তখন ইন্টিগ্রেশন করি। এই ছোট 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 অংশগুলোকে একসঙ্গে সমন্বয়ে বানিয়ে একটা পুরো বড় এরিয়া বার করার নামটাই হচ্ছে ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন করা বলে যেটাকে। বুঝতে পারলে? তাহলে ক্যালকুলাসটা কোথায় লাগে, ক্যালকুলাসটা সেই সমস্ত ক্ষেত্রেই আমাদের লাগবে যেখানে সারফেসগুলো আনইভেন, সারফেসগুলো যেখানে আনইভেন সেখানে আমাদের ক্যালকুলাস ইউজ করতে হচ্ছে। তাহলে এটাও একটা ক্ষেত্র ভেক্টর হলো, বাট দ্য ডিফারেন্স ইজ এটা একটা পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ ছিল বৃত্তাকার, কিন্তু এটার কোনো পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ নেই, সেই জন্য এরকম একটা র্যান্ডাম এরিয়া ভেক্টর আমরা নিয়েছি, ছোট্ট অংশ। তারপরে ইন্টিগ্রেট করতে হবে। ছবিটাকে এঁকে ফেলো, ছবিটা এঁকে ফেলো তাড়াতাড়ি করে। হয়ে গেছে? তাহলে এরিয়া ভেক্টর জিনিসটা কিছুটা মাথায় ঢুকেছে। এরিয়া ভেক্টর মানে হলো ওই এরিয়াটা যেটুকু এরিয়া নিয়ে কাজ করছো তার ক্ষেত্রফল ইন্টু ওর একক ভেক্টর। একক ভেক্টরটা কোন দিকে থাকবে, ওর লম্ব দিকে। বেশ, এবার একটা নতুন কনসেপ্টে আসছি। তাহলে এরিয়া ভেক্টর জিনিসটা মনে রইলো, এবার একটা নতুন কনসেপ্টে আসছি। সেটা কি, সেটা হচ্ছে হেডিং দাও, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স, ঠিক আছে, লিখে রাখো, তড়িৎ ফ্লাক্স। ইংলিশে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স। বিলিভ মি, আমি থার্ড ইয়ারে পড়ি তখন, তো এবার আমার তো ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়েই পড়াশোনা। তো আমাদের কলেজের কি হয়, কলেজের লাইসেন্স টাইপের থাকে না, ওরকম রিনিউ করতে আসে, লাইসেন্স না মানে অ্যাক্রিডিটেশন যেগুলো থাকে বড় বড় ইনস্টিটিউশনগুলোতে, মানে ওদের আন্ডারে যখন কোনো কলেজ থাকে, যেমন আমাদের এআইসিটি, তারপর এআইডি বলছি, কি বলে, এনআইসিটি, এগুলো থাকে। তো সেই আমাদেরকে এরকম সাজিয়ে গুছিয়ে বলতে পারো বসিয়ে রেখেছে যে যখনই এসে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে অবশ্যই যেন তোমরা বলতে পারো, তাহলে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে না এই কলেজের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো আমার এখনও মনে আছে আমাদেরকে প্রথম দিন এসে জিজ্ঞেস করলো, আমরা সব বসে রয়েছি থার্ড ইয়ারের স্টুডেন্ট, লজ্জার ব্যাপার, এসে জিজ্ঞেস করলো কি, বলো ইলেকট্রিক ফ্লাক্স কি। নট আ সিঙ্গেল স্টুডেন্ট, নট আ সিঙ্গেল স্টুডেন্ট, কেউ বলতে পারলো না। ইলেকট্রিক ফ্লাক্স এত ছোট একটা ডেফিনেশন কেউ বলতে পারলো না, অথচ ক্লাস 12-এ সবাই পড়ে এসেছি আমরা, কেউ বলতে পারলো না। ঠিক আছে, ইভেন একটা ছেলে মোটামুটি বলল, মানে ওরা তো পিক করছে একজন একজন করে, তো একটা ছেলে বলল, কিন্তু বলতে গিয়েও একটা কথা ভুল বলে ফেললো। তোমাদেরকে বলি ইলেকট্রিক ফ্লাক্স জিনিসটা কি। ইলেকট্রিক ফ্লাক্স হলো যখন কোনো একটা বদ্ধ তলের মধ্যে, ধরো একটা তল এরকম, ঠিক আছে, এটা বৃত্তাকার রেখেছি মানে যে বৃত্তাকারই হবে তার না, এরকম কোনো মানে নেই, যে কোনো রকম হতে পারে। এই তলের মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা পাস করছে, আমি তোমাদের সবাইকে বলরেখা পড়িয়েছি, এই তলের মধ্যে দিয়ে যতগুলো বলরেখা পাস করছে সেই সংখ্যাটিকেই বলা হয়েছে তড়িৎ বলরেখা, ঠিক আছে, এই তড়িৎ ফ্লাক্স। তাহলে ইংলিশেও কী বলেছিল, স্যার নাম্বার অফ ফিল্ড লাইন্স পাসিং থ্রু ক্লোজড সারফেস ইজ নোন অ্যাজ ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্যাট সারফেস। মানে কি বলতে চাইলো বাংলায়, যে কোনো একটা বদ্ধ তলের মধ্যে দিয়ে যতগুলি বলরেখা ওর মধ্যে দিয়ে অতিক্রম করছে, ওই বলরেখার সংখ্যাগুলি, মানে ধরো 10টা বলরেখা অতিক্রম করলো, ওই বলরেখার সংখ্যাটিকেই বলা হয় উক্ত তলের সঙ্গে জড়িত ফ্লাক্স। ফ্লাক্স সবসময় একটা তলের সঙ্গে জড়িত থাকে, ঠিক আছে। মানে ধরো আজকে একটা বলরেখা এর মধ্যে দিয়ে গেল, একটা বলরেখাই ধরে গেল, তাহলে এই তলের সঙ্গে ফ্লাক্স কত, স্যার একটা গেছে তাই 1। আচ্ছা, এবার ধরো একটা ফ্লাক্স, একটা ফিল্ড লাইন ধরো এর বাইরে দিয়ে গেল, তো স্যার এটা কি এর মধ্যে নেব না, এটা তো এর মধ্যে দিয়ে যায়নি না, এর সঙ্গে জড়িত ফ্লাক্স কটা, একটা। এই বলরেখা তো এই তলের মধ্যে দিয়ে যাচ্ছে না, এটা বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো ও এই ডেফিনেশনটা বললো, তাতেও ও ভুল বলেছে। কেন কেন ভুলটা বলেছে,
কি বললো আমি আরেকবার বলছি, বলছে কোনো একটি তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হলো, বলরেখা মনে আছে তো, প্লাস থেকে বেরোয় মাইনাসে ঢোকে, হাইপোথেটিক্যাল ফিল্ড লাইন্স, ঠিক আছে, ইমাজিনারি লাইন্স অফ ফোর্স যাকে বলে, কাল্পনিক বলরেখা। তো এখন ও এতে কি ভুল বলেছে, ও বলেছে যে এটি ক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলি, ওটি বদ্ধ ক্ষেত্রের মধ্যে দিয়ে যতগুলি তড়িৎ বলরেখা অতিক্রম করে ওই সংখ্যাকে বলা হয় উক্ত তলের সঙ্গে জড়িত ফ্লাক্স। ভুলটা কি বলেছে বোঝার চেষ্টা করো। আমি এখানে কয়েকটা ফিল্ড লাইন ড্র করছি, হ্যাঁ। অনেকগুলো বলরেখাই বেরিয়েছে এখান দিয়ে। এবার তোমরা প্লিজ রেসপন্স করবে একটা জিনিস, আমি একটা জিনিস জানতে চাই। এই যে বলরেখাগুলো দেখতে পাচ্ছ, অনেকগুলো এঁকেছি, কটা বলরেখা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা। তাহলে ওর বক্তব্য অনুযায়ী এখানে ইলেকট্রিক ফ্লাক্স কত হওয়া উচিত ছিল? ইলেকট্রিক ফ্লাক্স হওয়া উচিত ছিল 10। ইউনিট ফিউনিট সব পরে বলবো, ঠিক আছে। যদিও স্যার এভাবে কি বলরেখা হাতে গোনা যায়? না, গোনা যায় না। আমরা একটা হাইপোথেটিক্যাল, একটা কাল্পনিক ব্যাপার নিয়ে আলোচনা করছি। যদি গোনা যেত তাহলে এটাই হতো, ইলেকট্রিক ফ্লাক্স কত হতো? 10। কারণ স্যার এই তলের মধ্যে দিয়ে 10টা বলরেখা অতিক্রম করেছে, ওই ছেলেটা এই ডেফিনেশনটাই বলেছিল। কিন্তু ওর ভুলটা কোথায় ছিল শোনো। এবার কি হলো, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি তোমাদেরকে জানতে চাই, আমাকে বলো তো এই যে এতগুলো বলরেখা অতিক্রম করেছে এই তলটার মধ্যে দিয়ে, কটা বলরেখা এখান দিয়ে, কটা বলরেখা এখান দিয়ে লম্বভাবে অতিক্রম করছে? রেসপন্স করো, কটা বলরেখা চারটে 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 আচ্ছা, চারটে বলরেখা অতিক্রম করছে লম্বভাবে। তাই wait, তাই এই তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখা হচ্ছে 4, সরি, লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হচ্ছে 4। এইটাকে বলা হয় ইলেকট্রিক ফ্লাক্স। তাই কোনো একটা তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করছে সেই সংখ্যাটিকে তড়িৎ ফ্লাক্স বলা হয় না, ওই তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করছে সেই সংখ্যাটিকে বলা হয় হচ্ছে তড়িৎ বলরেখা, এই সরি ফ্লাক্স। মানেটা বোঝা গেল তো? তাহলে কোনো একটা তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করছে সেটাকে আমরা ফ্লাক্স বলি না, আমরা ফ্লাক্স বলি কতগুলো বলরেখা লম্বভাবে অতিক্রম করছে সেই সংখ্যাটিকে। তাহলে সঞ্চারী একবার বলে দাও যে তুমি তড়িৎ ফ্লাক্স বলতে কি বুঝলে? কোন একটা তলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা অতিক্রম করে তাকে সেই তলের সঙ্গে সংশ্লিষ্ট জড়িত, জড়িত ফ্লাক্স বলে, ঠিক আছে। ডেফিনেশন লেখো সবাই তড়িৎ ফ্লাক্সের। তড়িৎ, তাহলে এখানে 10 হবে না, এখানে কি হবে, এটা 4 হবে, ঠিক আছে। এখানে এটা 4 হবে। যদিও আবারও আমি বলছি দাদা এইভাবে কি বলরেখা গোনা যায়? একদম না, এটা আমাদের একটা কাল্পনিক আলোচনা চলছে বোঝানোর জন্য শুধুমাত্র। তাহলে আমি কি বললাম, যে বলরেখাগুলো লম্বভাবে অতিক্রম করছে সেই সংখ্যাটিকেই বলা হয় হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স। তো লেখো, একটি কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে লম্বভাবে, কথাটাকে আন্ডারলাইন করে রাখো, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত মোট বলরেখার সংখ্যাকেই, মোট বলরেখার সংখ্যাকেই মোট বলরেখার সংখ্যাকেই উক্ত তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়, উক্ত তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স বলা হয়। তড়িৎ ফ্লাক্স বলা হয়।
ঠিক আছে? তড়িৎ ফ্লাক্সকে একে ফাই দ্বারা নির্দেশ করা হয়। কি? ফাই। একে ফাই দ্বারা নির্দেশ করা হয়। একে ফাই দ্বারা নির্দেশ করা হয়। দ্যাটস ইট, লিখে রাখো। একে ফাই দ্বারা নির্দেশ করা হয়। ঠিক আছে? এবার কোনো একটা তলের সঙ্গে কোনো একটা তলের মধ্যে দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা লম্বভাবে অতিক্রম করছে বা কত ফ্লাক্স সেই তলের সঙ্গে জড়িত হয়ে রয়েছে সেটা আমরা বার করার চেষ্টা করব। ঠিক আছে? কোনো একটা র্যান্ডম তলের মধ্যে দিয়ে কতগুলো বলরেখা পাস করছে লম্বভাবে বা কতগুলো তড়িৎ ফ্লাক্স তার সঙ্গে জড়িত রয়েছে সেটা আমরা আজকে বার করার চেষ্টা করব। তার আগে আমাদের জানতে হবে যে তড়িৎ বলরেখাগুলোর কাজ কী ছিল। যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স পড়েছিলাম তার কাজ কী ছিল? স্যার ইলেকট্রিক ফিল্ড লাইন্সের কাজ ছিল হচ্ছে কোনো একটা ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কত মান বেশি না কম, দিক কোন দিকে সেটা নির্দেশ করা। যেমন কি করে? কোনো একটা ক্ষেত্রে যদি তড়িৎ বলরেখাগুলো খুব গায়ে গায়ে হয় তার মানে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য খুব বেশি। কোথাও যদি তড়িৎ বলরেখাগুলো খুব ছাড়া ছাড়া হয় তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান খুব কম। আর তড়িৎ বলরেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শক অঙ্কিত করলেই আমরা সেই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান পেয়ে যেতাম, তাই তো? তাহলে তড়িৎ বলরেখা বেসিক্যালি তড়িৎ ক্ষেত্রকেই নির্দেশ করছে। তড়িৎ বলরেখা বেসিক্যালি তড়িৎ ক্ষেত্রকেই নির্দেশ করছে। এবার এই যে বলছিলাম যে তড়িৎ বলরেখা কি হাতে গোনা যায়? কোনোদিন যায় না। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বার করা যেতে পারে কিন্তু তড়িৎ বলরেখার মান কোনোদিন বার করা যেতে পারে না। ওটা হাইপোথেটিক্যাল, এটা কাল্পনিক ব্যাপার। 1,00,000 বলরেখাও থাকতে পারে, 10টা বলরেখাও থাকতে পারে, 100টা বলরেখাও থাকতে পারে, কেউ জানে না কটা রয়েছে। তাই তড়িৎ বলরেখা নিয়ে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না। আমাদের তড়িৎ বলরেখার জায়গায় কনসিডার করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কারণ আলটিমেটলি তড়িৎ বলরেখা দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেই সেই নির্দেশ করা হয়। তাই আমরা যখনই তড়িৎ বলরেখা সংক্রান্ত কোনো ক্যালকুলেশন করতে যাব আমাদের মাথায় রাখতে হবে যে স্যার তড়িৎ বলরেখাকে কোনোদিন হাতে গোনা যায় না, তাই ওটার কোনো ভ্যালুও আমরা পেতে পারবো না। তাই ওটার জায়গায় আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ কনসিডার করব। এটা আমার ক্লাস 12-এর সবচেয়ে বড় কনফিউশন ছিল যে এতক্ষণ ধরে বলার বেলায় বললো তড়িৎ বলরেখা, ক্যালকুলেশন করতে গিয়ে ডেরিভেশন করতে গিয়ে দেখাচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এই আবার কি ক্যাচাল? কারণ আমাদের বুঝতে হবে যে তড়িৎ বলরেখা দিয়ে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ করি, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে বার করা যায়, ক্যালকুলেট করা যায় বা কনসিডার করা যায় অ্যাজ এ প্যারামিটার। বাট ইলেকট্রিক ফিল্ড লাইন্স হ্যাজ নো প্যারামিটার। প্যারামিটার মানে কি? মানে যেটার কোনো ক্যালকুলেশনে তুমি কখনো ইউজ করতে পারবে না, ওটাকে কোনো ভ্যালু নেই পার্টিকুলার। তড়িৎ বলরেখায় কোনো ভ্যালু হয় না। ইটস এ কনসেপ্ট, ইটস এ হাইপোথেটিক্যাল কনসেপ্ট, ইটস অ্যান ইমাজিনারি কনসেপ্ট যে প্লাস চার্জ থেকে বেরোচ্ছে মাইনাসে গিয়ে ঢুকছে। কোনো দিন দেখেছো? না। ওকে, তো কোনো একটি বদ্ধ তলের সঙ্গে জড়িত ফ্লাক্স নির্ণয় করব আমরা এখন। ঠিক আছে? ফ্লাক্সকে কী দ্বারা নির্দেশ করা হয়? ফ্লাক্সকে নির্দেশ করা হয় ফাই দিয়ে। বেশ, তো আমি একটা তল আঁকছি আগে, সুন্দর দেখে একটা তল আঁকবো। হ্যাঁ, এরকম একটা তল, খুবই বিচ্ছিরি একটি তল এঁকেছি, কারণ কোনো পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপই নেই এটার। পারফেক্ট কোনো জিওমেট্রিক্যাল শেপই নেই। ঠিক আছে? এবার এই তলের মধ্যে কোথাও একটা চার্জ স্টোর হয়ে রয়েছে। ঠিক আছে? কত অ্যামাউন্ট অফ চার্জ? কিউ অ্যামাউন্ট অফ চার্জ, হোয়াট এভার। কেন স্যার চার্জটা স্টোর হওয়া দরকার কেন? আরে চার্জ থাকলে তবেই না ওর ভিতর দিয়ে বলরেখা বেরোবে। চার্জ থাকলে তবেই না ওর ভিতর দিয়ে বলরেখা বেরোবে। আচ্ছা ঠিক আছে, বলরেখা বেরোচ্ছে, বলরেখা নাম দিলাম ই ভেক্টর। ব্যাস, এই ঝামেলা শুরু হয়ে গেল। বলার বেলায় তড়িৎ বলরেখা, লেখার বেলায় ই ভেক্টর। আরে বাবা, বলরেখা তো সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকে নির্দেশ করছে, তাই আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুর মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা মানে হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা বেরোচ্ছে বাইরের দিকে, কারণ পজিটিভ কিউ চার্জ রয়েছে। ভালো কথা। কোন ক্ষেত্রটার মধ্যে দিয়ে বেরোচ্ছে? এই 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 পয়েন্টটার মধ্যে দিয়ে, তাই তো? এই একটা পয়েন্টের মধ্যে দিয়ে। পয়েন্টের ক্ষেত্রফল কত হয় জানো তো? পয়েন্টের ক্ষেত্রফল আমরা ধরে নিই 1 ইউনিট। ঠিক আছে? পয়েন্টের ক্ষেত্রফল আমরা 1 ইউনিট ধরে নিই, কথাটা মনে রেখো সবসময়। পয়েন্টের ক্ষেত্রফল সবসময় আমাদের কাছে 1 ইউনিট। তো এবার আমি ধরে নিচ্ছি এটা তো অনেক বড় র্যান্ডাম একটা সারফেস, এই এত বড় সারফেস নিয়ে কাজ করা যাবে না। ছোট্ট একটা সারফেস এরিয়া ধরে নিই, ধরো এইটুকু একটা সারফেস এরিয়া ধরে নিলাম। ঠিক আছে? এইটুকু একটা সারফেস এরিয়া ধরে নিলাম। এই সারফেস, একটা মিনিট, এরম ভাবে রয়েছে। তো এই সারফেস এরিয়াটা, এই যে পয়েন্টটা,
এর লম্ব ডিরেকশনটা কোন দিকে হবে? স্যার এর লম্ব ডিরেকশনটা হবে ঠিক এরম দিকে, এর লম্ব ডিরেকশনটা হবে ঠিক এই দিকে। আচ্ছা, নাম কি দেবো এটার? ধরে নিলাম এটা হচ্ছে ছোট্ট একটা এরিয়া যেটা ডিএস ধরেছি আমরা, তাহলে এটার নাম কি দেবো? ডিএস ভেক্টর, যেখানে ডিএস ভেক্টর মানে হলো ওর মান ইন্টু লম্বভাবে থাকা একক ভেক্টরটা, লম্বভাবে থাকা একক ভেক্টরটা, ঠিক আছে? তো প্রবলেমটা কোথায় হচ্ছে, এই যে বলরেখা মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা বেরিয়েছে এই বিন্দুটার মধ্যে দিয়ে, এই একটা বিন্দুর মধ্যে দিয়ে, একক ক্ষেত্রফল কিন্তু এটা, হ্যাঁ, এই একটা বিন্দু মানে হচ্ছে একক ক্ষেত্রফল, তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা বেরিয়েছে সেটা ই ভেক্টর, আর এই এত বড় এরিয়াটার, এই ছোট্ট এই এত বড় এরিয়াটার যে এরিয়া ভেক্টর সেটা এদিকে মুখ করে রয়েছে। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এরিয়া ভেক্টর দুটো ডিরেকশন কিন্তু সেম নয়, দুটো ডিরেকশন সেম নয়। আমি কি করতে চাইছিলাম, আমি ভাবছিলাম যে দেখো আমি তো দেখে নিয়েছি যে একক ক্ষেত্রফল ওই যে বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, আমি বললাম না বিন্দুর ক্ষেত্রফল 1 হয়, তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা বলরেখা হচ্ছে ই। আমরা কতটা ক্ষেত্রফল ধরেছি? আমরা ধরেছি ডিএস ক্ষেত্রফল। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত হতো? ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে হতো হচ্ছে ই ইন্টু ডিএস। বুঝতে পারছো কি বলছি? একটা বিন্দুর মধ্যে দিয়ে ক্ষেত্র প্রাবল্য বেরিয়েছে ই ভেক্টর, একটা বিন্দু মানে একক ক্ষেত্রফল, তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ বলরেখা হচ্ছে ই, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত হতো? ই ইন্টু ডিএস। এটাকেই আমি বলে দিতাম এই তলের সঙ্গে জড়িত ফ্লাক্স, ছোট্ট তল, তাই ছোট্ট ফ্লাক্স ডিফাই, তাহলে ডিফাই এর মান কত হতো? ই ইন্টু ডিএস। কিন্তু তা তো করতে পারছি না, কেন করতে পারছি না? কারণ ই আর ডিএস একই ডিরেকশানে রয়েছে না স্যার, না দাদা একই ডিরেকশানে নেই, ওদের মধ্যে একটা কোণ করে রয়েছে, কোণ, কত কোণ? থিটা কোণ। কৌশলী আমি তোমাকে জিজ্ঞেস করবো, হ্যাঁ, সোজা কোশ্চেন, বলতে পারবে তুমি? এদের মধ্যে গুণ করা সম্ভব নয়। আমি তোমাদেরকে আগেও ভেক্টর যখন পড়াচ্ছিলাম বলেছিলাম যে দুটো প্যারামিটার বা দুটো কোয়ান্টিটি যদি আলাদা আলাদা দিকে থাকে, আলাদা আলাদা দিকে থাকলে ওদের মধ্যে গুণ করা যায় না। তো যেহেতু এখানেও ই ভেক্টর আর ডিএস ভেক্টর আলাদা আলাদা দিকে রয়েছে, তাই ওদের মধ্যে গুণ করতে পারছি না। গুণ করার জন্য দুটো ডিরেকশন সেম হতে হবে। তো আমি ভাবলাম যে কোনোভাবে কি এই যে ই ভেক্টর যেটা রয়েছে ওটার কম্পোনেন্টটাকে আমরা এই ডিএস ভেক্টরটার মধ্যে ফেলতে পারবো? হ্যাঁ পারবো। কৌশলে আমি শুধু এটাই জিজ্ঞেস করতে চাই যে কোন কম্পোনেন্টটা থাকবে এদিকে, ই এর কোন কম্পোনেন্টটা থাকবে এখানে? ই cos থিটা। ভেরি গুড, কারণ আমি বলেছিলাম যে কোনো একটা ভেক্টরের যেদিকে অ্যাঙ্গেলটা থাকে সেদিকটায় কস কম্পোনেন্টটা দিতে হয়, আর এদিকে যদি দিতাম তাহলে সাইন কম্পোনেন্ট দিতাম। স্যার আমরা শুধু দাদা শুধু আমরা ই কস থিটা কম্পোনেন্টটা নিচ্ছি, আমরা শুধু ই কস থিটা কম্পোনেন্টটা নিচ্ছি, আমরা ই সাইন থিটাটা নিচ্ছি না কেন? ই সাইন থিটা নিয়ে আমার কী লাভ? ও কি ডিএস এর দিকে রয়েছে নাকি? আমি লিখতেই পারি এখানে ই সাইন থিটা, ছবিটা আরও নোংরা হবে, শুধু শুধু ডিএস এর দিকে রয়েছে নাকি ই সাইন থিটা জিনিসটা? না, এমনিই তো গুণ করতে পারবো না, আরও দূরে চলে যাচ্ছে, এটা নিয়ে কি হবে? আমাদের ডিএস এর দিকে আনা দরকার ছিল, মানে দেখলাম যে এই ই ভেক্টরটার কতটা কম্পোনেন্ট এই ডিএস এর দিক বরাবর এসছে, দাদা ই কস থিটা এসছে, তার মানে ক্ষেত্র ভেক্টরটা ডিএস তার দিক বরাবর কত ক্ষেত্র প্রাবল্য আছে? ই কস থিটা। ক্ষেত্র প্রাবল্য মানেই তো এই বলরেখা নিয়ে কথা বলছি আমরা। তাহলে এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত পাস করছে? ই কস থিটা, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত পাস করবে? ই কস থিটা ডিএস। তো লেখো, নিচে লেখো, এই ছবিটা নিচে লেখো, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ক্ষেত্র প্রাবল্য বা বলরেখা, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত ক্ষেত্র প্রাবল্য ই। সুতরাং ডিএস 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 ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত বলরেখা ই কস থিটা ইন্টু ডিএস। সরি, এটা না, ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করতে হতো, কি কি বলছি তার একটা মিনিট। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত ক্ষেত্র প্রাবল্য বা লম্বভাবে অতিক্রান্ত বলরেখা ই, ই না সরি ই কস থিটা, তো মাথা খারাপ হয়ে গেছে। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখা ই কস থিটা, একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত, লম্ব উপাংশটা বার করে নিয়েছি না, লম্বভাবে অতিক্রান্ত বলরেখা ই কস থিটা। সুতরাং ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত লম্বভাবে অতিক্রান্ত বলরেখা হচ্ছে ই কস থিটা ডিএস। তাহলে এই ছোট্ট এরিয়া ডিএস এর মধ্যে দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার মান আমরা বার করে নিয়েছি ই কস থিটা ডিএস বা ক্ষেত্র প্রাবল্যের মান। এটাকেই তো আমরা বলবো এই ডিএস ক্ষেত্রফলের সঙ্গে জড়িত
তড়িৎ ফ্লাক্স। সুতরাং সুতরাং ডিএস ক্ষেত্রফলের সাথে জড়িত, ডিএস ক্ষেত্রফলের সাথে জড়িত জড়িত তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স দেখো, বড় এরিয়া নিয়ে কাজ করলে ফাই লিখতাম, ছোট এরিয়া ডিএস, তাই ওর জন্য ফ্লাক্সের পরিমাণটা ছোটই হবে, ডি ফাই ইজ ইকুয়ালস টু কি হবে, ই কস থিটা ডিএস। ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিএস মানে এরিয়াও একটা ভেক্টর কোয়ান্টিটি, এই দুটোই হচ্ছে একটা একটা করে ভেক্টর কোয়ান্টিটি। ইলেকট্রিক ফিল্ডও একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিএসও একটা ভেক্টর কোয়ান্টিটি। তোমাদেরকে আমি অলরেডি পড়িয়েছি, এ বি কস থিটা মানে হলো, এ বি কস থিটা মানে হলো এ ডট বি, ডট প্রোডাক্ট, তাই না? সেরকমভাবে আমরা তাহলে ই কস থিটা ডিএসকে কি লিখতে পারি, লিখতে পারি না ই ডট ডিএস, পারি কি পারি না, ই ডট ডিএস অবশ্যই পারি। তাহলে কোনো একটি ক্ষুদ্র এরিয়া ডিএস তার মধ্যে দিয়ে জড়িত তড়িৎ ফ্লাক্স হলো ডি ফাই ইজ ইকুয়ালস টু ই ডট ডিএস। এবার আমার ধরো খুব শখ হলো যে এই পুরো এরিয়াটা হচ্ছে এস, তাহলে এই পুরো এরিয়ার সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? সুতরাং মোট তড়িৎ ফ্লাক্স, এস ক্ষেত্রফলের সাথে জড়িত মোট তড়িৎ ফ্লাক্স, এস ক্ষেত্রফল বা এস ক্ষেত্রের সাথে জড়িত, কে বলতে পারবে কি করতে হবে আমাকে? ইন্টিগ্রেশন। ইয়েস, মোট তড়িৎ ফ্লাক্স আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। প্রিন্স ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তো ইন্টিগ্রেশন মন দিয়ে দেখবে, ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ডিফাই এর ইন্টিগ্রেশন করছে, ডিফাই মানে কি আছে, ই ডট ডিএস, ই ডট ডিএস, বাট একটা প্রবলেম আছে, প্রবলেম বলবো না, ইন্টিগ্রেশন না দু রকমের হয়, একটা হচ্ছে ওপেন ইন্টিগ্রাল, ওপেন ইন্টিগ্রাল আর ক্লোজড ইন্টিগ্রাল, ক্লোজড ইন্টিগ্রাল। এই যে ক্ষেত্রটা নিয়ে আমরা কাজ করছি না, এটা একটা বদ্ধ ক্ষেত্র, তো ক্লোজড একটা সারফেস, ধরো একটা ফ্লিপকার্টে কিছু তোমরা অর্ডার করলে, একটা বক্স এলো, সেই বক্সটা কি খোলা থাকে নাকি? অবশ্যই বক্সটা ওপেন থাকবে, সরি অবশ্যই বক্সটা ক্লোজ থাকবে। তো সেই বক্সের মধ্যে যদি তোমরা ইন্টিগ্রেশন করতে চাও তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাতে একটা ক্লোজ সারফেস, ক্লোজ সারফেসের ইন্টিগ্রেশনটা এটা এরকম গোল সাইন দিতে হয়, ওপেন ইন্টিগ্রাল এরকম হয় আর ক্লোজ ইন্টিগ্রাল এরকম হয়, এরকম সাইন দিতে হবে। কার ইন্টিগ্রেশন করছো? সারফেসের ইন্টিগ্রেশন করছো, তাই জন্য নিচেটা সারফেস দেবে এস, এস, এস সারফেস। তো এস ক্ষেত্রের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স আমরা বার করেছি, ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, এটা আমরা বার করেছি, তাই তো? এত অবধি করা হয়ে গেলে বলবে, এত অবধি করা হয়ে গেলে বলবে। হ্যাঁ দা। ওকে ওকে ওকে, এবার আমরা এই যে প্রুফটা করলাম সেটা হচ্ছে প্রুফ বলতে আমি যেটা ডিরাইভ করলাম সেটা হচ্ছে কোনো একটা তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স কী করে বার করতে হয় আমরা দেখলাম। এবার বিজ্ঞানী গাউস বলে একজন লোক ছিল, সেও একটা প্রুফ করলো এই তড়িৎ ফ্লাক্স বার করার জন্য, ঠিক আছে? তো হেডিং দাও, হেডিং দাও, গাউসের সূত্রে লেখো, লেখো গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্য লেখো, গাউসের উপপাদ্য, গাউসের উপপাদ্য। ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গাউস কিন্তু আমাদের এই হেল্পটা নিয়েই কাজটা করেছে, গাউসের উপপাদ্য। একটা মিনিট, গাউসের উপপাদ্য, হ্যাঁ বাংলায় আমরা গাউস বলি, অ্যাকচুয়ালি ওনার নামটা হচ্ছে গস, গাউসের উপপাদ্য।
গস থিওরেম। কি করেছিল অ্যাকচুয়ালি ভদ্রলোক দেখো, একটা এখানে প্লাস কিউ চার্জ ছিল, ঠিক আছে, এবং তার থেকে স্মল আর দূরত্বে ধরো একটা পয়েন্ট ছিল পি, ঠিক আছে, স্মল আর দূরত্বে ধরো একটা পয়েন্ট ছিল পি। এবার এই স্মল আর দূরত্বটাকে কনসিডার করে, এটাকে একটা ব্যাসার্ধ করে উনি একটা বদ্ধ তল বিবেচনা করেছিল, গোলকাকার, ঠিক আছে। গোলকটা এমনভাবে আঁকলো দেখো যে এই পয়েন্ট পিটা, গোলকটাকে এমনভাবেই আঁকলো যাতে এই পয়েন্ট পিটা ঠিক ওই গোলকের তলে অবস্থিত হয়, ঠিক আছে। তো লেখো প্লাস কিউ আধান, প্লাস কিউ আধান, এখানটা ও বিন্দু দিয়েছি, দেখো প্লাস কিউ আধান, প্লাস কিউ আধানটি ও বিন্দুতে অবস্থিত, ও বিন্দুতে অবস্থিত। প্লাস কিউ আধানকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, স্মল আর, হ্যাঁ, প্লাস কিউ আধানকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করা হলো, একটি গোলক কল্পনা করা হলো। ফুল স্টপ। এবার লেখো এই এই গোলকাকার তলটির, এই গোলকাকার তলটির একটি ক্ষুদ্র অংশ, এই গোলকাকার তলটির একটি ক্ষুদ্র অংশ ডিএস, ডিএস বিবেচনা করা হলো, ডিএস বিবেচনা করা হলো। এখানে একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, ধরে নিচ্ছি পুরো সারফেসটা ক্ষেত্রফল হচ্ছে এস, ঠিক আছে। এখানে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম যার এরিয়াটা হচ্ছে ডিএস, আমি ধরে নিলাম যার এরিয়াটা হচ্ছে ডিএস। এবার আমাকে একটা কথা বলো, এইখানে যে ইলেকট্রিক ফিল্ড, এখানে যে চার্জটা রয়েছে, এইখানে যে চার্জটা রয়েছে তার জন্য বাইরের দিকে একটা লম্বভাবে তড়িৎ ক্ষেত্র আসবে না? শুধু এদিকে নয়, এদিকে 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 সব জায়গাতেই যাচ্ছে। কিন্তু যেহেতু এটা পারফেক্টলি স্ফেরিক্যাল শেপ, আগেরটা তো কোনো পারফেক্ট স্ফেরিক্যাল শেপ ছিল না, র্যান্ডাম একটা সারফেস নিয়েছিলাম। যেহেতু এটা পারফেক্ট স্ফেরিক্যাল শেপ, তাই দেখো প্রত্যেকটা পয়েন্টে এইভাবে বেরোচ্ছে, তাই এই পয়েন্ট থেকে এরকম লম্বভাবে বেরোলো, ভালো কথা। তাহলে তড়িৎ ক্ষেত্র এইদিকে বেরোচ্ছে, এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র এইদিকে বেরোচ্ছে, খুবই ভালো কথা। এবং এই যে ডিএস যে ক্ষেত্রটা আমি নিয়েছি, এই ডিএস ক্ষেত্রটার জন্য, এই ডিএস ক্ষেত্রটার জন্য, একটা মিনিট, তো ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে রয়েছে, আর এই ডিএস ক্ষেত্রটার জন্য ক্ষেত্র ভেক্টর যেটাকে বলে সেটা কোন দিক বরাবর রয়েছে, সেটাও এর সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে, মানে এরকম দিকেই হচ্ছে। আলটিমেটলি দেখা গেল এটা একটা এমন ফিগার তৈরি হয়েছে যেখানে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর দুটো একই ডিরেকশনে রয়েছে, তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র ভেক্টর লাকিলি একই ডিরেকশনে রয়েছে, থাকতেই হবে এরকম কোনো মানে নয়, কিন্তু রয়েছে। তাহলে এই পি বিন্দুটা নিয়েছি, যেখানে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মানটা এদিকে আর ক্ষেত্র ভেক্টরের মানটাও এদিকেই রয়েছে। আচ্ছা, যদি এখানে না নিয়ে আমরা অন্য কোনো জায়গায় নিতাম, ধরো এইখানে যদি নিতাম, হ্যাঁ, যদি আমরা এখানে নিতাম তাহলে কি হতো? আর এটা তো পারফেক্টলি স্ফেরিক্যাল শেপ, পারফেক্টলি স্ফেরিক্যাল শেপ যদি হয় তাহলে পার্থক্যটা কি? এটাও এখান দিয়ে এদিকে হতো ইলেকট্রিক ফিল্ডটা, আর এখানেও এরিয়া ভেক্টরটা এখানেই হতো। সো ডাজেন্ট ম্যাটার, কেন অনেকে বলে স্যার আমি এখানে নিয়েছি, কেউ যদি এখানে নেয় তাহলে কি হবে? একই তো ব্যাপারটা হবে, সব জায়গাতেই লক্ষ্য করে দেখো ইলেকট্রিক ফিল্ড আর এরিয়া ভেক্টরের ডিরেকশনটা সেমই দিকে রয়েছে। আমরা একটা ধরেই করছি না, আমরা পি বিন্দু ধরেই করছি শুধুমাত্র, ভালো কথা। এবার আমাকে বলো, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে শিখেছি, কুলম্বের সূত্র অনুযায়ী আমরা তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে শিখেছি। যদি এই পি বিন্দুতে আমি বলি এই তড়িৎ ক্ষেত্রের মানটা বার করো, তার মানে এই পি বিন্দুতে মনে মনে কি ধরতে হয়? একটা +1 চার্জ। কে বলতে পারবে এই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত? পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কি হবে বলো? তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 1 বাই 4 পাই এপসাইলন ইনটু কিউ বাই আর স্কয়ার। 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ বাই আর স্কোয়ার। বাকিদের কি হলো? তোমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বলতে পারছো না? রেসপন্স করো প্রত্যেকে, নইলে মনে হয় পারছো না তোমরা, টেনশনে পড়ে যাবো আমি।
তাহলে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে E ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ ইন্টু আর স্কোয়ার। অ্যাকচুয়ালি কিউ ইন্টু 1/r স্কোয়ার, কারণ এখানে একটা +1 চার্জ থাকে, 1কে গুণ করা না করা একই ব্যাপার, তাই কিউ/আর স্কোয়ার। ঠিক আছে জিনিসটা? তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে E ইকুয়ালস টু 1/4 এপসাইলন নট কিউ/আর স্কোয়ার। এটা বেরিয়েছে এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান। খুবই ভালো কথা, কোনো অসুবিধা নেই এখানে আমাদের। এরপরে কি হলো, এরপরে আমরা নয়, গস কি করলেন, গস আমাদের ওই কনসেপ্টটাকে ইউজ করলেন, ঠিক একটু আগে আমরা যেভাবে তড়িৎ ক্ষেত্র বা ওই তড়িৎ ফ্লাক্সের মানটা বার করেছি, ঠিক আছে? উনি বললেন যে এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাস করছে ই ডট ই ভেক্টর, তাই তো? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাস করছে ই ভেক্টর। তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত বার করেছিলাম আমরা? তো লেখো সুতরাং ডিএস ক্ষেত্রফলের মধ্যে দিয়ে বা লেখো ডিএস ক্ষেত্রফলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? ডি ফাই ইজ ইকুয়ালস টু ঋষিকা, ডি ফাই ইজ ইকুয়ালস টু কি বলবো গো? হ্যাঁ ঋষিকা, ডি ফাই ইজ ইকুয়ালস টু কি বলবো? এ বড় চুপচাপ থাকে তো। সৃজা বলো, ডি ফাই ইজ ইকুয়ালস টু কি লিখবো? অনুস্মিতা বলো, ডি ফাই ইজ ইকুয়ালস টু কি লিখবো? EDS ইডিএস নয়, ই ডট ডিএস। ই ডট ডিএস লিখবো আমরা, ই ডট ডিএস। তো তাহলে সুতরাং সমগ্র তলটির সাথে মানে এস ক্ষেত্রফলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কত হবে? এক্স ক্ষেত্রফলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স কি করতে হবে? আরে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজ ইন্টিগ্রেশন, তাই তো? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস। এত অব্দি লেখা হয়েছে। এবার মজার জিনিসটা দেখো, এই ছবিটাতে ই আর ডিএস দুটো একই ডিরেকশনে রয়েছে। ই আর ডিএস দুটো একই ডিরেকশনে রয়েছে। যদি একই ডিরেকশনে থাকে আমি কি লিখতে পারি ই ডিএস কস 0 ডিগ্রি, ই ডিএস কস 0 ডিগ্রি লিখতেই পারি। তো কস 0 ডিগ্রি মানে তো 1 হয়ে যাচ্ছে। এখানে ব্র্যাকেটে অবশ্যই লিখবে যেহেতু ই এবং ডিএস ভেক্টর একই দিকে অবস্থিত। তো ফাই ইজ ইকুয়ালস টু ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস পড়ে রইল, কস 0 ডিগ্রি 1 হয়ে গেল। এবার এই ছবিটার দিকে তাকিয়ে লক্ষ্য করো, এটা ছিল তোমাদের একটা পারফেক্ট গোলক, তাই তো? গোলক হলে কি হয়, এই যে ডিস্টেন্সগুলো ছিল এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের, সবই তো স্মল আর। তাহলে প্রত্যেকটা বিন্দুতেই তো ক্ষেত্র প্রাবল্যের মান মানে ই এর মানটা সমানই হবে। দিক আলাদা হতে পারে কিন্তু মানটা তো সব জায়গাতেই সমান, কারণ দূরত্ব সব জায়গাতেই স্মল আর, ব্যাসার্ধ মেনটেন করেছে। তো দূরত্ব সব জায়গায় সমান হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ডের মানটা সব জায়গাতেই সমান। এই ক্ষেত্রের এই তলের সমস্ত বিন্দুতেই ক্ষেত্র প্রাবল্যের মানটা সমান, তাই ক্ষেত্র প্রাবল্যের মানটাকে আমরা ধ্রুবক বলে কনসিডার করতে পারি। ধ্রুবক হলে ওটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। তাহলে ই ইন্টু ইন্টিগ্রেশন ডিএস, ব্র্যাকেটে লিখে রাখো যেহেতু ই এর মান তলটির যে কোনো বিন্দুতেই সমান, তো ই এর মানটা কি? ই এর মান আমাদের বেরিয়েছে 1/4 এপসাইলন নট কিউ/আর স্কোয়ার। লিখছি আমি 1/4 এপসাইলন নট কিউ/আর স্কোয়ার ইন্টু রয়েছে ক্লোজ ইন্টিগ্রেশন অফ ডিএস, তাই তো? এবার একটা কথা আমাকে বোঝার চেষ্টা করো। সারফেস রয়েছে একটা গোলকাকার সারফেস, যার রেডিয়াস হচ্ছে স্মল আর। ছোট্ট একটা ক্ষেত্র হচ্ছে ডিএস। ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো? পুরো বড় এই ক্ষেত্রফলটা,
এই পুরো বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পাবো। কার মনে আছে যে একটা গোলকের যদি ব্যাসার্ধ স্মল আর হয় ওর ক্ষেত্রফলটা কি হবে? কার মনে আছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? 4πr²। 4πr²। যদি রেডিয়াস আর হয় তাহলে এর বক্রতলের রেডিয়াসটা ক্ষেত্রফলটা হবে হচ্ছে 4πr²। তাহলে এই যে ক্লোজ ইন্টিগ্রেশন ds লিখেছি, এটা তার মানে 4πr² হবে। ছোট এরিয়াকে বড় করে ইন্টিগ্রেট করছো, ইন্টিগ্রেট করে বড় করছো, তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন ds এর জায়গায় আমরা কি বসিয়ে দেবো? ক্লোজ ইন্টিগ্রেশন ds এর জায়গায় আমরা বসিয়ে দেবো 4πr²। দেখো তো কি কি কেটে গেল? কেটে গেল হচ্ছে 4π কেটে গেল, r² কেটে গেল। এই যে 4π r²। পড়ে রইলো কি বলতো? q/ε0। গস এইটা বার করলো যে কোনো একটি তলের সাথে জড়িত তড়িৎ ফ্লাক্স হলো ওই বদ্ধ তল দ্বারা যে চার্জটাকে এই বদ্ধ তলটা এনক্লোজ করে রেখেছে সেই চার্জ ডিভাইডেড বাই ε0। কি বললাম? গস কি বলতে চাইলো তাহলে? গসের এই ফর্মুলা থেকে আমরা এটাই বুঝতে পারলাম কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স হলো ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধান তার 1/ε0 গুণ। যেমন ধরো এই যে ফিগারটা আমি এখানে এঁকেছিলাম, এখন তো ফিগারটা উপর দিকে উঠে গেছে, এই যে ফিগারটা আমি এখানে এঁকেছিলাম, এখানে আমি ও বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ নিয়েছিলাম, তাহলে এই তলটার মধ্যে মোট কত আধান সঞ্চিত হয়েছিল? কিউ। তার 1/ε0ই হচ্ছে তড়িৎ ফ্লাক্স। তাহলে আমরা যে ফর্মুলাটা বার করেছিলাম ক্লোজ ইন্টিগ্রেশন E.ds, সেটাকে গস এখন আরও সিম্পলিফাই করে দিয়ে বলল q/ε0 হবে মানটা, q/ε0। এটাই হচ্ছে গসের প্রুফ। তাই গসের সূত্রে যদি প্রমাণ চাই তোমাদের কাছে, এইটা হচ্ছে গসের উপপাদ্যের প্রমাণ। এবার স্টেটমেন্ট লিখবো আমরা, নিচে লেখো স্টেটমেন্ট। জেনারেলি গস থিওরেমের প্রুফ দেয় না, স্টেটমেন্টটাই হচ্ছে বড় কথা। নিচে লেখো গসের সূত্র লেখো, গাউসের সূত্র লেখো, গাউসের সূত্র লেখো। কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। আরেকবার বলো। কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ, 1/ε0 গুণ। ক্লিয়ার? 1/ε0 গুণ। কোনো থিওরিমই ম্যাথমেটিক্যাল ফর্ম ছাড়া অ্যাপ্রুভ তো নয়, তাই জন্য লিখে দিচ্ছি নিচে। সুতরাং তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু, আমরা কি বার করেছিলাম? ক্লোজড ইন্টিগ্রেশন E.ds ইজ ইকুয়ালস টু গস বার করলো আমি না এখানটা এইভাবে লিখি, 1 মিনিট দাঁড়াবে, আমি এটাকে এইটা দিয়ে লিখি, কিউ দিয়ে লিখি সাবস্ক্রিপ্টে এনক্লোজড মানে যতটা চার্জ কেউ ধরে রেখেছে ভিতরে, বাই ε0। না লিখলেও হয় ε0। এটা হচ্ছে গস থিওরেম। তার মধ্যে এইটা আমরা বার করেছি, এটা আমাদের বার করা, এটা গস করেছে। এইটা দিয়ে আমরা যে কোনো অঙ্ক করবো, এখন অঙ্ক না মানে প্রুফগুলো করব, ঠিক আছে? তো স্যার গস থিওরেম কী কাজে লাগে? আরে গস থিওরেম কী কাজে লাগে বলো তো? যে কোনো ক্ষেত্রে, যে কোনো বদ্ধতলের ক্ষেত্রে সহজে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার জন্য এই গস থিওরেমটা কাজে লাগে, এবং কীভাবে বার করছি আমরা একটু পরেই দেখতে পাবে। তাহলে আমাকে তোমরা বলো, ক্ষেত্র ভেক্টর জিনিসটা ক্লিয়ার, তড়িৎ ফ্লাক্স জিনিসটা ক্লিয়ার, আর গস থিওরেমের এই প্রুফটা ক্লিয়ার কিনা বলো? গস থিওরেমের প্রুফ অ্যান্ড তার সূত্র প্রত্যেককে জিজ্ঞেস করছি। ক্ষেত্র ভেক্টর, তড়িৎ ফ্লাক্স, গস থিওরেম, তিনটের কোনো পার্টে কোনো অসুবিধা থাকলে বলো, এখনই বুঝিয়ে দিচ্ছি, নইলে অ্যাপ্লিকেশন পার্টে যাব। রেসপন্স? না দাদা, বুঝেছি। বুঝেছি। আচ্ছা বুঝেছি। ওকে, ঠিক আছে। তো এবার লেখো গাউসের সূত্রের প্রয়োগ
গাউসের সূত্রের প্রয়োগ, মানে অ্যাপ্লিকেশনস অফ গস থিওরেম। গাউসের সূত্রের প্রয়োগ, আমি কি বললাম, গস থিওরেম কী কাজে লাগে, যে কোনো বদ্ধ তল বা যে কোনো তলের ক্ষেত্রে সহজেই আমরা এই সূত্রটা প্রয়োগ করে ওই তলের যে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান বার করতে পারি, ঠিক আছে। লেখো, গাউসের উপপাদ্য থেকে, গাউসের উপপাদ্য থেকে, গাউসের উপপাদ্য থেকে তড়িৎ ক্ষেত্র বা ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করা যায়, মান নির্ণয় করা যায়। এক্ষেত্রে একটি কাল্পনিক তল বিবেচনা করতে হয় যেটি গাউসীয় তল নামে পরিচিত। একটি কাল্পনিক তল বিবেচনা করতে হয় যেটি, যেমন আগেরটা একটা স্পেরিক্যাল শেল ইয়ে করেছিলাম না আমরা, গাউসীয় তল বিবেচনা করতে হয়, গাউসীয়, এটি তল বিবেচনা করতে হয় যেটি গাউসীয় তল নামে পরিচিত। এক্ষেত্রে একটি কাল্পনিক তল বিবেচনা করতে হয় যেটি গাউসীয় তল নামে পরিচিত। এবার জানো, এই গাউসীয় তল যেরকম যেরকম খুশি নিলেই চলবে না। কেউ ধরো ভাবলো স্যার আমি গোলকাকার নেব, কেউ বললো বৃত্তাকার নেব, কেউ বললো, অ্যাকচুয়ালি বৃত্তাকার তো হবেই না, কারণ বৃত্তাকার একটা 2 ডাইমেনশনাল ফিগার। গাউসীয় তল সবসময় একটা বদ্ধ তল হতে হবে, মানে গোলক, ঘনক, মানে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র সমস্ত হবে না, এগুলো তো ওপেন। 3 ডাইমেনশনাল ফিগার হতে হবে, ক্লোজড হতে হবে। তোমাদের একটা বৃত্তের মধ্যে আমি কখনো কিছু পাঠাতে পারবো? নিশ্চয়ই না। গোলকের মধ্যে কোনো কিছু ভরে তোমাদেরকে দিতে পারি, একটা বাক্সের মধ্যে ভরে তোমাদের কিছু দিতে পারি। বাক্স মানে কি? ঘনক বা আয়ত ঘনক। তাহলে এমন কিছু হতে হবে যেটা ক্লোজড, ঠিক আছে, ভালো কথা। তো এই গাউসীয় তলও যেরকম খুশি নিলে হবে না। তো নিচে লেখো, গাউসীয় তলের নির্বাচন, গাউসীয় তলের নির্বাচন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। পরীক্ষায় কোনো দিন দেবে না, কিন্তু তোমাদের জানা দরকার। গাউসীয় তলের নির্বাচন, গাউসীয় তলটা কীরকম নেব সেটা ডিপেন্ড করছে দুটো শর্তের উপরে, ঠিক আছে। গাউসীয় তলটা কীরকম নেব সেটা ডিপেন্ড করছে দুটো শর্তের উপরে। ওয়েট, গাউসীয় তলের নির্বাচন লেখো, কোনো একটি গাউসীয় তল, কোনো একটি গাউসীয় তল নির্বাচনের ক্ষেত্রে নিম্নলিখিত শর্ত দুটিকে, নিম্নলিখিত শর্ত দুটিকে মেনে চলতে হবে, নিম্নলিখিত শর্ত দুটিকে মেনে চলতে হবে। ঠিক আছে, শর্তগুলো কি কি? নাম্বার 1, এবং শর্তগুলোতে লাভ কী হয় সেটাও আমি দেখাবো। শর্ত নাম্বার 1, কন্ডিশন 1 যেটাকে বলে, কন্ডিশন 1, দেখো, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টরের, ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টরের দিক একই হতে হবে, একই হতে হবে। কি বললাম তাহলে? গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টরের দিক একই হতে হবে, একই হতে হবে, ঠিক আছে। কন্ডিশন নাম্বার 2, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে, গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হতে হবে, সমান হতে হবে। গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হতে হবে। ক্লিয়ার? এই দুটো শর্তের মানে কি একে বোঝার চেষ্টা করো। গাউসীয় তল অনেক রকমের হয়, তার মধ্যে একটা গাউসীয় তল তোমাদেরকে আমি বলেই রাখছি। আচ্ছা, ধরো একটা চার্জ রয়েছে, ধরো একটা চার্জ রয়েছে, মানে কিভাবে গাউসীয় তল বিবেচনা করা হয় অ্যান্ড অল দ্যাট তোমাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, আগে একটু দেখো, তারপরে তোমরা ছবি আঁকবে। ধরো একটা প্লাস কিউ চার্জ রয়েছে। এবার ধরো কেউ আমাকে তোমরা বাই চান্স বললে যে এখানে একটা পি বিন্দু রয়েছে, সেই পি বিন্দুতে
ক্ষেত্র প্রাবল্যের মান বার করবো, যাই হোক কিছুটা বার করব যেটা আর দূরত্বে রয়েছে। এবার আমরা এই আর দূরত্বকে ব্যাসার্ধ বানিয়ে এই কিউব চার্জটাকে কেন্দ্র করে এই পি বিন্দুর মধ্যে দিয়ে একটা গাউসীয় তল বিবেচনা করলাম। কী ধরনের গাউসীয় তল? এটা গোলকাকার রয়েছে, ঠিক আছে। এটা গোলকাকার নিয়েছি মানে সব যে গোলকাকার হতেই হবে তার কোনো মানে নেই, অন্য তলও হতে পারে, বাট আমি এখানে গোলকাকার নিয়ে বলছি বিকজ অলরেডি তোমাদের একবার গোলকাকার তল দিয়ে প্রুফটা করিয়েছি গাউসের, সেই জন্য। স্যার কন্ডিশন 1টা ছিল এটা যে প্রতিটি বিন্দুতে ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান মানে দিক একই হতে হবে। এর মানে কি? ধরো আজকে আমি কথার কথা বলছি, আজকে ধরো আমি এই রিজিয়নটাকে কনসিডার করলাম, সঞ্চারী হয়তো এই রিজিয়নটাকে কনসিডার করলো, বৈশালী এই রিজিয়নটাকে কনসিডার করলো, পৌশালী এইটাকে কনসিডার করলো, অনুস্মিতা এটাকে কনসিডার করলো, নবনীতে এটাকে কনসিডার করলো, প্রিন্স এটাকে কনসিডার করলো, প্রত্যেকে আমরা আলাদা আলাদা, ইন্দ্রনীল এটা করলো, শুভ্রদীপ এটা করলো, প্রত্যেকে আমরা আলাদা আলাদা স্পেস কনসিডার করেছি, ঠিক আছে। এতে আমাদের লাভটা কি হবে? এতে আমাদের লাভটা কি হবে? প্রমিতা ধরো এটাকে কনসিডার করেছে, ঠিক আছে। তো এতে আমাদের লাভটা কি হবে বা ক্ষতিটা কি হবে? কন্ডিশন 1টা অনুযায়ী এটাই বলতে চাইছি। ধরো এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, আমরা তড়িৎ বলরেখা যেদিনকে এঁকেছিলাম মনে আছে কীভাবে বেরোয়? লম্বভাবে, এই সব দিক থেকেই তো বেরোচ্ছে না তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখা সব দিক থেকেই বেরোচ্ছে। কেউ ধরো এটাকে তো বিবেচনা করেছে। তড়িৎ বলরেখা এখানে এদিকে বেরিয়ে যাচ্ছে, ভালো কথা। এবার আমরা আলাদা আলাদা ফিল্ড নিয়েছি, তাই তো, আমরা আলাদা আলাদা ক্ষেত্র নিয়েছি প্রত্যেকে। তো দেখো মজার বিষয় হচ্ছে যেই ক্ষেত্রফল নিয়ে কাজ করো না কেন প্রত্যেকের ক্ষেত্রে এখানে এরিয়া ভেক্টরটা কোন দিকে? এদিকে। এখানে এরিয়া ভেক্টরটা কোন দিকে? এদিকে। ঠিক তলের সঙ্গে লম্বভাবে থাকবে না, এখানে এরিয়া ভেক্টরটা এদিকে, এখানে এরিয়া ভেক্টরটা এখানে, এখানে এরিয়া ভেক্টরটা এদিকে। মানে আমি কি বলতে চাইছি বলো তো, যে তোমরা যদি ফিগারটাকে এরকম টাইপের নাও গোলকাকার, তো যেখানেই ক্ষেত্রটাকে বিবেচনা করো না কেন, ক্ষেত্রটা তোমরা যেখানেই বিবেচনা করো না কেন কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আজকে যখন আমি এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়েছিলাম, তো আমি দেখতে পাচ্ছি আমার এরিয়া ভেক্টরটা ওর দিকেই রয়েছে, মানে ক্ষেত্র প্রাবল্যের দিকেই রয়েছে। এখানে এদিকে ইলেকট্রিক ফিল্ডটা নিয়েছি, যে নিয়েছে তার এরিয়া ভেক্টরটা এদিকে, যে এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়েছে তার এরিয়া ভেক্টরটা এদিকে রয়েছে, যে এখানে ইলেকট্রিক ফিল্ড নিয়েছে তার এরিয়া ভেক্টরটা এদিকে রয়েছে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই, প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্র বা বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ইলেকট্রিক ফিল্ড মানে ক্ষেত্র প্রাবল্য আর ক্ষেত্র ভেক্টর দুটোর দিক সেম দিকে রয়েছে। ভালো করে বোঝো, এগুলো এভাবে কেউ বলবে না বাবা, ওগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এখন থেকে, যে ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান, তড়িৎ ক্ষেত্র ভেক্টরের মান প্রত্যেকটা পয়েন্টে সেম ডিরেকশনে রয়েছে। হ্যাঁ সে তো বুঝলাম, এতক্ষণ ধরে তো আঁকলাম, কিন্তু মানে এটা আঁকতে চাও না তোমরা, যদি এঁকে ফেলো ক্ষতি নেই, কিন্তু লাভটা কি? শর্ত 1 বরাবর এটা হয়েছে, কন্ডিশন 1 এটা বলেছিল যে এমন একটা ক্ষেত্র, এমন একটা তল আমরা বিবেচনা করব যাতে প্রত্যেকটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান যেন, মানে ক্ষেত্র প্রাবল্য আর তড়িৎ ক্ষেত্রের মান যেন, ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্র ভেক্টরের মান যেন একই দিকে থাকে, মানে ই ভেক্টর আর ডিএস ভেক্টর যেন একই দিকে থাকে। হ্যাঁ থাকে, তাতে লাভটা কী হবে? লাভটা এটাই হবে, ওই যে টোটাল ফ্লাক্স ইজ নিয়েছিলাম আমরা ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ কী ছিল? গস থিওরেম অনুযায়ী কিউ বাই এপসাইলন নট, তাই তো। এই ফাইটাকে আমি আর লিখছি না, পরের লাইনে এই ক্লোজ ইন্টিগ্রেশনের জায়গায় তোমরা যে কোনো পয়েন্টের জন্যই লিখতে পারো যে ই ডিএস কজ 0 ডিগ্রি। কেন? প্রত্যেকটা ক্ষেত্রেই ইলেকট্রিক ফিল্ড আর ডিএস একই ডিরেকশনে রয়েছে, ইজ টু কিউ বাই এপসাইলন নট। হ্যাঁ স্যার যদি এরকম তল না নিয়ে আমরা যদি অন্যরকম তল নিতাম, কীরকম তল নেবে নাও? যদি স্যার আমরা এরকম তল নিতাম একটা এবড়ো খেবড়ো, নাও না কীরকম হয় দেখো। এবার কেউ ধরে নাও আজকে এই তলটাকে বিবেচনা করেছে, কেউ আজকে এই তলটাকে বিবেচনা করেছে, কেউ আজকে এই তলটাকে বিবেচনা করেছে, ভিতরে একটা চার্জ রয়েছে ধরে নাও,
এই চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে যাচ্ছে? এটার জন্য এদিকে যাচ্ছে, এটার জন্য এদিকে যাচ্ছে, এটার জন্য এদিকে যাচ্ছে, এরমভাবে সব বেরোচ্ছে, ঠিক আছে? এবার যে এই তলটা বিবেচনা করেছে, সে বললো হ্যাঁ মোটামুটি ইলেকট্রিক ফিল্ডের দিকেই আছে ডিরেকশনটা আমার, ক্ষেত্র ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ড একই ডিরেকশনে রয়েছে। কিন্তু যে এই তলটা বিবেচনা করছে সে বলছে দূর, আমার এরিয়া ভেক্টর ইলেকট্রিক ফিল্ডটা এদিকে রয়েছে কিন্তু এরিয়া ভেক্টরটা লম্বভাবে এদিকে চলে গেছে। তো ডিপেন্ড করছে কে কোন তলটা নিচ্ছ তার উপর কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর ডিরেকশনটা আলাদা হয়ে যাচ্ছে। তখন তোমরা ফর্মুলায় এটা করতে পারবে না, কারণ সব কটা ছোট ছোট তলের জন্য কিন্তু এটা হচ্ছে না, পার্টিকুলারলি দু একটা তলের ক্ষেত্রেই এটা হচ্ছে, বাকিগুলোর জন্য অ্যাপ্লিকেবল নয়। কিন্তু তাই জন্য আমি এমন একটা তল বিবেচনা করেছি যেখানে প্রত্যেকটা বিন্দুতেই ইলেকট্রিক ফিল্ড আর তড়িৎ ক্ষেত্র এই একটা এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম দিকে, এমন একটা তল বিবেচনা করেছি যেখানে প্রত্যেকটা বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আর এরিয়া ভেক্টরের ডিরেকশন সেম দিকে। এই কথার প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো? কন্ডিশন 1টা ক্লিয়ার? হ্যাঁ দাও। হ্যাঁ। হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার। ওকে ওকে, তাতে আমাদের লাভটা কি হবে? লাভটা আমাদের এটাই হবে যে পরের লাইনে এই ভেক্টরের ঝামেলাটা আমাদের এখান থেকে চলে যাবে। এই ক্লোজ ইন্টিগ্রেশনের ভিতরে যে ভেক্টরের ঝামেলাটা রয়েছে সেটা আমাদের চলে গেল। ই ডট ডিএস এর জায়গায় এখন আমরা কি লিখে দেবো? ইডিএস কস 0 ডিগ্রি মানে প্লেন হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, ঠিক আছে? আর কন্ডিশন 2টার সুবিধাটা কি? কন্ডিশন 2 এর সুবিধাটা হচ্ছে, যদি দেখো কন্ডিশন 2তে বলেছিলাম যে এমন একটা ক্ষেত্র আমরা বিবেচনা করব যাতে প্রত্যেকটা পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মানে ভ্যালুটা সেম হয়। কিউ চার্জটা মধ্যবিন্দুতে রয়েছে, এই পয়েন্টের ডিস্টেন্সটাও আর, এই পয়েন্টের ডিস্টেন্সটাও আর, এই পয়েন্টের ডিস্টেন্সও আর, এই পয়েন্টের ডিস্টেন্সও আর, প্রত্যেকটা বিন্দু থেকেই দূরত্বটা সেম। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি সমান হয় তাহলে আমরা এই ইন্টিগ্রেশনের বাইরে ওটাকে নিয়ে আসতে পারবো না। কেন? কারণ ওটা ধ্রুবক, কোনো চেঞ্জ নেই মানের। তাহলে ই ক্লোজ ইন্টিগ্রেশন কিউ বাই এপসাইলন নট। তাহলে শর্ত, এটা হচ্ছে শর্ত 1 বরাবর, ঠিক আছে? কন্ডিশন 1 অনুযায়ী এটা হলো, আর এটা হচ্ছে কন্ডিশন 2। কথাটা বুঝতে পারলে? তাহলে অবশ্যই এই ডেরিভেশনটা তোমরা এখানে লিখে রাখবে। এটা লেখার পর এখানটা লিখে রাখবে, দাঁড়ো ওয়েট, এটা অবশ্যই তোমরা করবে এবং এই লাইনটা ব্র্যাকেটে লিখে রাখবে। আরে সফটওয়্যার আমার মাথা ঝামেলা। এখানটা লিখে রাখবে ব্র্যাকেটে যে যেহেতু প্রতিটি বিন্দুতে ই এবং ডিএস একই দিকে অবস্থিত, তাই cos 0 ডিগ্রি বসিয়েছি। আর এখানে লিখবে যেহেতু প্রতিটি বিন্দুতে ই এর মান সমান, এই এতটা সিম্পলিফাই করার জন্য যাতে এই বিচ্ছিরি ফর্মটা যেখানে ভেক্টর রয়েছে এককারি, সেখান থেকে যাতে ইজিলি এত সুন্দর করে আমরা লিখতে পারি যে করে হোক ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস কী হবে? যেরকম ক্ষেত্র নিয়েছো সেরকম ক্ষেত্রফলটা হবে। যেমন এটার জন্য ক্ষেত্রফলের ফর্মুলা কী বলেছিল সঞ্চারী? 4πr², বসিয়ে দেবো। এবার এখানে গোলকাকার নিয়ে কাজ করেছি, সব জায়গায় যে গোলকাকার নিয়ে কাজ করবো তার কোনো মানে নেই। তাহলে শর্ত 1টা এটাই ছিল যে প্রতিটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস এর ডিরেকশন যাতে সেম থাকে, যাতে কি হয় সুবিধা? cos 0 ডিগ্রি যাতে বসিয়ে দিতে পারি এখানে, cos থিটার জায়গায় যাতে cos 0 ডিগ্রি বসাতে পারি। আর প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হলে কি হবে? ইলেকট্রিক ফিল্ডটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারবো। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। স্যার এই যে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল না? এই যে দুটো শর্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, গস থিওরেমের বেসিক ফান্ডামেন্টাল পুরো কমপ্লিট তোমাদের। এবার আমি তোমাদের যে কটা অ্যাপ্লিকেশন, লোকজন না গস থিওরেমের অ্যাপ্লিকেশনে ভয় পায়, আমি বরাবর অ্যাপ্লিকেশনের থেকে এইগুলোতে বেশি ভয় পাই। আমার মনে হয়, আজও মনে হয় এগুলো ভয়ের। একটা ছেলে মেয়ে এইগুলো যদি ঠিকঠাক করে না শেখে তাহলে অ্যাপ্লাইটা করবে কি করে? এই যে পয়েন্ট দুটো বলে দিলাম, শর্ত 1 শর্ত 2, সত্যি যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের একটা অ্যাপ্লিকেশনও অসুবিধা হবে না, এটা আমার প্রমিস রইল। একটা অ্যাপ্লিকেশনও অসুবিধা হবে না, বাকিটা তো শুধু আমি বলবো। করে নাও। মানে আমি এখনই তোমাদের কিছু অ্যাপ্লিকেশন করাবো। তো এই যে দুটো শর্ত নিয়েছিলাম,
যে প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড আর ডিএস ভেক্টর একই দিকে থাকবে, আর প্রত্যেকটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান হবে। এটা কোন কোন তলের ক্ষেত্রে হতে পারে? নির্দিষ্ট কিছু জ্যামিতিক আকার বিশিষ্ট তলের ক্ষেত্রে এটা সম্ভব, যেমন কী কী রয়েছে দেখো, 3টে রয়েছে, ঠিক আছে, লিখে রাখো নিচে, নিচে লেখো। উপরের দুটি শর্ত অনুযায়ী আমরা কতগুলি বিশেষ তলকে গাউসের তল হিসেবে বিবেচনা করব। কি কি? নাম্বার 1 লেখো, গোলীয় তল। নাম্বার 2 লেখো, চোঙাকৃতি তল। নাম্বার 3 লেখো, ঘনাকৃতি তল। কি কি বললাম তাহলে? গোলীয় তল, চোঙাকৃতি তল মানে সিলিন্ডার যেটাকে বলে, আর ঘনাকৃতি তল। বুঝলাম। এবার একটা একটা করে আমরা অ্যাপ্লিকেশন করব, আর খুব ঠান্ডা মাথায় দেখবে। বিলিভ মি, তোমরা যা করে ফেলেছো অলরেডি, তোমাদের আর অসুবিধা হতে পারে না। শুধু মনে রাখবে গসের ফর্মুলাটা এইটা, যেখানে এইটা আমরা বার করেছি আর এটা গস বলেছে। শর্ত 1 অনুযায়ী ই এবং ডিএস এর ডিরেকশনটা সেম হতে হবে, তাই cos 0 ডিগ্রি বলতে পারি। যেটা হয়ে যাবে ক্লোজ ইন্টিগ্রেশন ইডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। আর শর্ত 2 অনুযায়ী ইটা বাইরে বেরিয়ে আসবে। দ্যাটস ইট। তো হেডিং দাও, অ্যাপ্লিকেশন নাম্বার 1 হেডিং দাও, অ্যাপ্লিকেশন নাম্বার 1 প্রয়োগ 1, অ্যাপ্লিকেশন নাম্বার 1 লেখো। 3-4টি আছে। দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দ্য চ্যাপ্টার, ঠিক আছে না? আরেকটা পয়েন্ট অবশ্য আছে, নাল পয়েন্ট যেটাকে বলে, করাবো। অ্যাপ্লিকেশন নাম্বার 1 লেখো। সুষমভাবে আহিত গোলকের ক্ষেত্রে গাউসের সূত্র প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। ঠিক আছে? একটা ধরো এরকম, কি বলতে চাইছি বোঝার চেষ্টা করো, যে স্যার কেন গস থিওরেমটা কাজে লাগলো আমাদের। একটা চার্জ রয়েছে প্লাস কিউ, স্মল আর দূরত্বে একটা পি বিন্দু রয়েছে, বললাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করো। হ্যাঁ, ইজি ব্যাপার স্যার। পি বিন্দুতে +1 চার্জ ধরবো, ইলেকট্রিক ফিল্ড বার করবো, ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। দুদিন বাদে KG1 KG2 নার্সারির বাচ্চারাও বার করে দেবে এগুলো। কিন্তু আজকের ব্যাপারটা একটু আলাদা। এটা কি? এটা একটা গোলক, যার চারদিকে আমরা কিউ পরিমাণ চার্জকে সুষমভাবে বণ্টিত করে রেখেছি। তোমাদেরকে আমি আধান বন্টন পড়িয়েছিলাম, মনে আছে তো? সুষমভাবে আধানটাকে বন্টন করে রেখেছি আমরা, মানে কোনো একটা পার্টিকুলার জায়গায় কিউ অ্যামাউন্ট অফ চার্জটা নেই, কিউ অ্যামাউন্ট অফ চার্জটাকে পুরো চারদিকে ছড়িয়ে রেখেছি আমি। ধরো বাইরে থেকে ব্লিচিং পাউডার কিনে চারদিকে ছড়িয়ে দিলাম, এমন তো নয় যে এক জায়গায় ফেলে রাখলাম প্লাস্টিকটা, তাহলে কোনো কাজ দেবে না। ব্লিচিং পাউডার চারদিকে ছড়িয়ে দিয়েছি, সেরকমভাবে ফিনাইল চারদিকে ছড়িয়ে দিয়েছি, মানে চার্জটাকে চারদিকে এরকমভাবে পুরো ওই গোলকের একটা গোলক রয়েছে, এই গোলকের পুরো সারফেসে আমরা এই চার্জটাকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে আমি তোমাদেরকে বললাম কত চার্জ রয়েছে ছড়িয়ে দেওয়া, কিউ অ্যামাউন্ট অফ চার্জ, দিয়ে বললাম 3টে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করো। একটা ওর বাইরে কোথাও, একটা ওর সারফেসে,
একটা ওর ভিতরে কোথাও, তিনটে সারফেসে জায়গায়, মানে গোলকের বাইরে, গোলকের তলে, আর গোলকের ভিতরে, এই তিনটে বিন্দুতে তোমাদের এখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। এটা হচ্ছে গস থিওরামের ফার্স্ট প্রুফ বা ফার্স্ট অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো হেডিং কি দিয়েছি আমরা? সুষমভাবে আহিত গোলকের ক্ষেত্রে গাউস তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, গাউসের সূত্র প্রয়োগ করে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো এর মধ্যে নাম্বার 1 অ্যাপ্লিকেশনের মধ্যে রোমান 1 দিয়ে লেখো, নাম্বার 1 রোমান 1 লেখো। গোলকের বাইরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, গোলকের বাইরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এবার আমি শুধু করব, তোমরা চুপ করে দেখবে। এটা হচ্ছে সেই গোলকটা, আচ্ছা এটা চার্জ নো, এটা হচ্ছে একটা গোলক। ঠিক আছে, নর্মালি কি হয়, এতক্ষণ ধরে তোমাদের যেগুলো আঁকিয়েছি সেখানে সবসময় আমি কেন্দ্রে একটা চার্জ ধরে নিতাম, তাই তো? কিন্তু এখানে কেন্দ্রে কোনো চার্জ নেই, পুরো চার্জটাই বাইরে এভাবে ডিস্ট্রিবিউট করে রাখা রয়েছে, পুরো চার্জটাই বাইরে এভাবে ডিস্ট্রিবিউট করে রাখা রয়েছে। কতটা চার্জ? কিউ অ্যামাউন্ট অফ চার্জ। আর এই গোলকটার ব্যাসার্ধ আমি ধরলাম, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। তোমাদের বলা হলো যে এর বাইরে একটা বিন্দু আছে পি বিন্দু, এই গোলকের বাইরে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুতে তোমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এইটা হচ্ছে আসল খেলা। গোলকটা রয়েছে এইটা, আর আর ব্যাসার্ধে, সরি না না এটা ক্যাপিটাল আর হবে, এটা ক্যাপিটাল আর হবে, স্মল আর না এটা ক্যাপিটাল আর হবে। আর তোমাদের বলা হলো এই গোলকের বাইরে পি বিন্দু বলে একটা বিন্দু আছে, যেই বিন্দুতে তোমরা ক্ষেত্র প্রাবল্য বার করো। ঠিক আছে, ধরে নিচ্ছি এখান থেকে দূরত্বটা হচ্ছে এই এই মধ্যবিন্দু, গোলকের মধ্যবিন্দু থেকে দূরত্বটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, আচ্ছা অনুস্মিতা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি চার্জটা কোথায় রয়েছে, তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জটা কোথায় রয়েছে? পুরো গোলকটাকেই সুষমভাবে বন্টিত ইয়েস, আছে। মানে পুরো গোলকটার সারফেসে, মানে তলে। যদি কারুর এখনও মনে হয়ে থাকে যে স্যার কিউ আধানটা এই কেন্দ্রতে সঞ্চিত হয়ে রয়েছে, সে ভুল বলছো, বাইরে রয়েছে পুরোটা। মানে ধরো একটা প্লাস্টিকের বল কিনে এনেছো, এনে প্লাস্টিকের বলটা চারদিকে রং করে দিয়েছো, ভিতরে তো আর রংটা করোনি বাবা। বেশ, তো এই পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এর জন্য আমরা গসের সূত্রকে প্রয়োগ করব। গসের সূত্র প্রয়োগ করার আগে, সবার আগে আমাদের একটা গসীয় তল বিবেচনা করতে হবে, যেটা এই পুরো চার্জটাকে, মানে পুরো এই, মানে যে চার্জটা কোথায় দেওয়া আছে, চার্জটা দেওয়া আছে গোলকটার মধ্যে, এটা এমন তল আমাদের বিবেচনা করতে হবে যেটা এই পুরো গোলকটাকে, এই আধান সমন্বিত এই পুরো গোলকটাকে ওর ভিতরেও বদ্ধ করে রেখেছে বা আটকে রেখেছে। অনুস্মিতা বলো, তলটা আমরা কীরকম নেব? গাউসীয় তলটা আমরা কীরকম নেব? চোঙাকৃতি, গোলকাকার, নাকি আয়ত ঘনকৃতি? কোনটা নিলে সুবিধা হবে মনে হয়? যেটা খুশি নেওয়া যায়, হ্যাঁ, যেটা খুশি তো নেওয়া যায়। এটাও কিন্তু একটা বড় কথা, যে সব জায়গায় কি যেটা খুশি নিতে পারি আমরা? না, এখানে যেমন গোলক রয়েছে, তো চেষ্টা করবে গোলকের ক্ষেত্রে গোলকাকার নিতে চেষ্টা করবে। তো নিচ্ছি, এটা হচ্ছে একটা গসীয় তল, যেটা আমাদের মন গড়া, এবং সেই গসীয় তলটা দেখো পি বিন্দুর মধ্যে দিয়ে গেছে। মানে পি বিন্দুর মধ্যে দিয়ে মানে কি, এমনভাবে আঁকলাম যে গসীয় তলটা এই মেন গোলকটার সঙ্গে কোসেন্ট্রিক, কোসেন্ট্রিক মানে সমকেন্দ্রিক, একই কেন্দ্র, এবং যার ব্যাসার্ধ কত? স্মল আর। যেই দূরত্বে ঠিক ওই পি বিন্দুটা অবস্থিত, তার মানে ওই পি বিন্দুটা এই গসীয় তলের ঠিক সারফেসেই অবস্থিত হবে, একদম ঠিক। এটা হচ্ছে আমাদের একটা কি বলবো, মানে মন গড়া একটা তল। ঠিক আছে, এটা হচ্ছে গাউসীয় তল, যেটা আমাদের মন গড়া, কাল্পনিক। তো একটু ল্যাঙ্গুয়েজে তো লিখতে হবে এটা আমাদেরকে, ল্যাঙ্গুয়েজে লিখতে হবে এটা, রাইট? তো লেখো, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলীয় খোলকে, খোলক মানে যার ভিতরটা ফাঁপা, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটি গোলীয় খোলকে প্লাস কিউ কুলম্ব, প্লাস কিউ কুলম্ব
আর ব্যাসার্ধের একটি গোলীয় খোলকে প্লাস কিউ কুলম্ব আধান দিয়ে সুষমভাবে আহিত করা হলো। সুষমভাবে আহিত করা হলো। গোলীয় খোলকের কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দু ও থেকে গোলীয় খোলকের কেন্দ্রবিন্দু ও থেকে খোলকের বাইরে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। এই জন্য পি বিন্দুতে এই জন্য ও বিন্দুকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গোলকাকার গাউসীয় তল বিবেচনা করা হলো, যাতে এই জন্য ও বিন্দুকে কেন্দ্র করে স্মল আর ব্যাসার্ধের একটি গোলকাকার গাউসীয় তল বিবেচনা করা হলো, যাতে পি বিন্দুটি এই গাউসীয় তলের উপরে অবস্থান করে। দেখো, যা আমি বোঝালাম সেটাকেই ল্যাঙ্গুয়েজে লেখালাম। তাহলে কি বলেছিলাম আমি, যে এটা একটা গোলকাকার মানে খোলক টাইপের, খোলক মানে ভিতরটা ফাঁপা, ঠিক আছে? তাই ভিতরে চার্জ নেই। খোলকটা যদি মানে সলিড হতো তাহলে ভিতরেও চার্জ রাখতে পারতাম। এখন বাইরে শুধু চার্জ বন্টিত করা রয়েছে। সুষমভাবে মানে সব জায়গাতে সমানভাবে। কত অ্যামাউন্ট অফ চার্জ? পুরো কিউ অ্যামাউন্ট অফ চার্জকে আমরা ডিস্ট্রিবিউট করে রেখেছি। ওই গোলকটার কেন্দ্রবিন্দু থেকে স্মল আর দূরত্বে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করব। সেই জন্য এই ও বিন্দুকে কেন্দ্র করেই স্মল আর ব্যাসার্ধের একটা গোলকাকার গাউসীয় তল বিবেচনা করলাম, এমনভাবে যাতে পি বিন্দুটা ওই গাউসীয় তলের মধ্যে থাকে। মধ্যে মানে উপরে অবস্থিত থাকে। এত অবধি পুরো ক্লিয়ার জিনিসটা? ছবিটা বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। যদি এই ছবি বুঝে থাকো তাহলে ডেরিভেশনে কোনো অসুবিধা হবে না। এবার আমি সেটা জিনিস জানতে চাই, বৈশালী একটু আমাকে বলবে যে এই যে গাউসীয় তলের কাজ কি? কিছু পরিমাণ আধানকে সঞ্চিত করে রাখা, মানে ভিতরে আবদ্ধ করে রাখা। এই গাউসীয় তলটা এখানে ভিতরে কত আধান আবদ্ধ করে রেখেছে গো? ভেরি গুড। প্রত্যেকে বুঝলেও কি বললো? আমি বললাম যে গাউসীয় তলটা মানে এই যে ব্ল্যাক কালারে যেটা করেছি, ব্ল্যাক মানে ডিপ ব্লুতে যেটা করেছি, এইটা কত আধান সঞ্চিত করে রেখেছে বা আবদ্ধ করে রেখেছে? আরে এই গাউসীয় তলটা তো পুরোটাই এই গোলকটাকে খেয়ে নিয়েছে। গোলকটার আধান তো কিউ, তাহলে গাউসীয় তলটা এখন কিউ আধানকে আবদ্ধ করে রেখেছে। ভালো কথা। একটা শর্ট ট্রিক জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত প্রবলেমটা কি হচ্ছে বলো তো, আমরা কেন বার করতে পারিনি এক্ষেত্রে? বার করতে পারিনি এই কারণেই, কারণ যদি আজকে আমি গোলকটার এই পয়েন্টের কথা বলি, এখান থেকে ও বিন্দুর দূরত্বটা আলাদা। যদি এই পয়েন্টের কথা বলি, এখান থেকে দূরত্বটা আলাদা। এই পয়েন্টের কথা বললে এখান থেকে দূরত্বটা আলাদা। তাহলে এই পি বিন্দুর দূরত্বটা এই নীল গোলকটার প্রত্যেকটা বিন্দু থেকে আলাদা আলাদা ছিল। ওই জন্যই আমরা সহজে কুলম্বের সূত্র দিয়ে এখানে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে পারিনি। সেই জন্য একটা গাউসীয় তল আমরা বিবেচনা করে রেখেছি। যতক্ষণ পর্যন্ত গাউসীয় তল কোনো একটা আধানকে আবদ্ধ করে রাখবে, ডাজেন্ট ম্যাটার সেই আধানটা গোলকাকার রয়েছে না বৃত্তাকার রয়েছে না চমাকৃতি রয়েছে, দেখার দরকার নেই। গাউসীয় তলের মধ্যে যদি পুরো ওই আধানটা থাকে, যেমন এখানে এই কিউ অ্যামাউন্ট অফ আধানটা যেটা একটা গোলকের মধ্যে রয়েছে, পুরোটাই ওই গাউসীয় তলের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমরা কনসিডার করতে পারো মনে মনে, এবং এটা করতে হবে নইলে পারবে না, যে এই পুরো কিউ অ্যামাউন্ট অফ আধানটা এই গোলকের কেন্দ্রে অবস্থিত রয়েছে। কি বললাম? যতক্ষণ পর্যন্ত গাউসীয় তল এই আধানটাকে আবদ্ধ করে রেখেছে, এত বড় আধানটাকে, তোমরা ততক্ষণ ধরে নিতে পারো যে এই পুরো কিউ অ্যামাউন্ট অফ আধান যেটা বাইরে ডিস্ট্রিবিউট করা ছিল, ওটা অ্যাকচুয়ালি এই কেন্দ্রবিন্দু মানে ওতে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। তো লেখো, যেহেতু গাউসীয় তলটি বা এক কাজ করো, লিখতে হবে না, ছেড়ে দাও, দরকার নেই, লাগবে না, দরকার নেই। ডিরেক্টলি লেখো, গাউসের সূত্রানুযায়ী মানে গসের সূত্রানুযায়ী
গাউসের সূত্রানুযায়ী ফর্মুলাটা কি? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু এখানে যেটা আমাদেরকে বৈশালী বললো যে গাউসীয় তলটা কতটা আধানকে সঞ্চিত করে রেখেছে, কিউ অ্যামাউন্ট অফ আধান, তাই তো? তাহলে আবদ্ধ আধান হচ্ছে কিউ বাই কত বলেছিল, এপসাইলন নট। গাউসের থিওরেম এটাই ছিল। এবার আমাকে বলো, আমরা গোলকাকার গাউসীয় তল নিয়েছি, তাহলে প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এই বিন্দুর প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই আর ক্ষেত্র ভেক্টর ডিএস দুটোর ডিরেকশন সেম হবে না আলাদা হবে? আমি এইটুকু অংশকে কেটে নিয়েছি ডিএস, এইটুকু ক্ষেত্রফল হচ্ছে ডিএস, ঠিক আছে? তাহলে প্রতিটি অংশের ইলেকট্রিক ফিল্ড ও ডিএস ভেক্টরের ডিরেকশন সেম দিকে হবে না আলাদা হবে? স্যার সেম দিকে হবে। গোলকাকার, চোঙাকৃতি, আয়তঘনাকৃতি সবার ক্ষেত্রে তো ই আর ডিএস সেম দিকে হয়। হ্যাঁ, তাহলে ই ডট ডিএস এর জায়গায় কি লিখতে পারি আমি? ইডিএস কস 0 ডিগ্রি, শর্ত 1। তাহলে লেখো ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস কস 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কি আসছে, কিউ বাই এপসাইলন নট। ব্র্যাকেটে লিখবে যেহেতু গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে ই ও ডিএস একই দিকে অবস্থিত, লিখবে অবশ্যই এটা, যেহেতু গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে ই ও ডিএস একই দিকে অবস্থিত। নেক্সট, ই ডিএস কস 0 ডিগ্রির জায়গায় এটা 1 হয়ে গেল, ইজ ইকুয়ালস টু পড়ে রইল কিউ বাই এপসাইলন নট। পরের লাইনে ইটাকে আমরা বাইরে নিয়ে চলে এলাম, কেন? কারণ যদি আমি ধরে নিই যে এই গোলকটা ঠিক তো মাঝখানে রয়েছে, তাহলে যে কোনো বিন্দু থেকে এই দূরত্বটা সেম, তাই না? গাউসীয় তলের প্রতিটি বিন্দুতেই ইলেকট্রিক ফিল্ডের মানটা সমানই হবে। সেই জন্য আমি ইটাকে বাইরে নিয়ে চলে আসতে পারি। তাহলে ই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ব্র্যাকেটে লিখে রাখবে যেহেতু গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান। তো আমাকে বলো সঞ্চারী, বলো এই ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস করলে কত পাবো? 4 পাই আর স্কয়ার। কোন আর, স্মল আর না ক্যাপিটাল আর, এটা না এটা? স্মল আর। কারণ আমরা যা কাজ করছি সব গাউসীয় তল নিয়েই কাজ করছি, তাই আমাদের কাছে এখন ক্ষেত্র বলতে এইটা, এই ভিতরেরটা নয়। তো ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস এর জায়গায় হয়ে যাবে এটা 4 পাই স্মল আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী রয়েছে, কিউ বাই এপসাইলন নট। আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাইছি, ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার। এটা বাই হয়ে এদিকে চলে এলো, লিখে দিলাম এইভাবে। দেখো তো এই ফর্মটা আগে কোথাও দেখেছো কি না? হ্যাঁ, এটাই তো ছিল বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য, কিন্তু এখানে বিন্দু আধান নেই, এখানে গোলকাকার আধান রয়েছে। দেখো সবাই বুঝতে পারলে কি না? এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেশন। গোলকাকার তলের বাইরে একটি গোলকের বাইরে কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। রোমান টু। আর যদি কেউ বলে এটার ভেক্টর ফর্মটা কি হবে, কি আবার হবে ভেক্টর ফর্ম? এটা আর ক্যাপ জাস্ট মাল্টিপ্লাই করে দেবো, ভেক্টর ফর্মটা হবে হচ্ছে, ভেক্টর ফর্ম লাগে না, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। কী আছে এর মধ্যে, কি আছে? ঠিক আছে, রোমান টু। গোলকটির তলের উপর বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। দাদা কি বললে? গোলকটির তলের উপর অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। বাইরে হলো, এবার তলের উপর, এরপরে ভিতরে করব। ধরো এই পয়েন্টটা, সাপোজ দিস পয়েন্ট, ওকে। এবার এই পয়েন্টটা আমি ধরে নিলাম পি। এই পি বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। আবার আগেরটার মতোই প্লাস কিউ আধান চারদিকে এরমভাবে ডিস্ট্রিবিউট করা রয়েছে। সঞ্চারী, এখানে আমরা কীরকম গাউসীয় তল বিবেচনা করব?
তাড়াতাড়ি বলো। গোলকাকার গোলকাকার কোথায়? কেন বাপ, কেন ঘনকাকার? আমি কি বলছি বারবার করে? আমি কি বলছি? যখন তলটা, মানে তোমার যে আধানটা রয়েছে সেটা যখন গোলকাকার রয়েছে, তো তুমি গাউসীয় তলটাকে গোলকাকার নাও না, সিমেট্রি ফলো করবে। ভিতরটা এরকম, বাইরেটাও এরকম, সুবিধা হবে না করতে অনেক। এটা কেমন লাগছে যদি এখানটায়, প্রবলেমটা কি হবে দেখো যদি ঘনকাকার নিই, এখানটায় গোলকাকার একটা আধান, তার উপর একটা ঘনক, সব বিন্দু থেকে কি দূরত্বটা সেম হবে? কেন্দ্রের দূরত্বটা এখান থেকে কাছে, এখান থেকে দূরে, এমন একটা কিছু নাও যাতে দূরত্বটা সমান হয়, সুবিধা হবে তাতে তোমারই। তাহলে গোলকাকারই নেব। এখানেও আমরা একটা গোলকাকার গাউসীয় তল বিবেচনা করব। এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো ওর ব্যাসার্ধ, মানে গোলকটার ব্যাসার্ধ, কেউ আমাকে বলতে পারবে এখানে গাউসীয় তল যেটা বিবেচনা করব তার ব্যাসার্ধ কত হবে? কে বলবে? গাউসীয় তল যেটা বিবেচনা করব তার ব্যাসার্ধ কত হবে? বিশা বলো। ছোট হাতের আর। আচ্ছা ছোট ক্যাপিটাল বেশ বেশ, আর ঠিক আছে ঠিক আছে, রিশা বলেছে ছোট হাতের আর, ভুল বলেনি। গাউসীয় তলের ব্যাসার্ধকে আমরা একটা অন্য প্যারামিটার দিয়ে তো অবশ্যই বিবেচনা করব, স্মল আর লিখলাম। রিশা আমি শুধু এটাই জানতে চাইছি যে ওই আর এর মানটা কি হবে। দেখো সব সময় যখনই গাউসীয় তল বিবেচনা করবে, যে বিন্দু থেকে দূরত্বটাকে মেজার করছো, যে বিন্দু অবধি, কোন বিন্দুতে বার করতে হবে, ক্ষেত্রটা বললো পি, তো ওই দূরত্বটাকে মেপে নেবে, ওই দূরত্বটাকেই ব্যাসার্ধ বানিয়ে আমরা গোলকটাকে ড্র করব। তাহলে এবার বলো কত হবে ব্যাসার্ধটা গাউসীয় তলের? ক্যাপিটাল দিশা বুঝেছো কি বলতে চাইলাম? হ্যাঁ তাহলে বুঝেছি। এখানে স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর হবে, মানে গাউসীয় তলের ব্যাসার্ধটা মেন গোলকের ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর। আচ্ছা বৈশালী, আমি যদি জিজ্ঞেস করি যে এখানে গাউসীয় তলটা, এখানে যে গাউসীয় তলটা রয়েছে কত আধানকে আবদ্ধ করে রেখেছে, কত বলবে? গাউসীয় তলটা কত আধানকে আবদ্ধ করে রেখেছে, তাড়াতাড়ি করে বলো। কিউ। আচ্ছা বৈশালী বলছে কিউ আধানকে, হ্যাঁ কিউ আধানটা আমরা দিয়ে রেখেছিলাম এই আগের যে গোলকটা ছিল তার উপরে। এখন ওই গোলকের উপর দিয়ে, গোলকের তলের উপর দিয়ে আমাদের গাউসীয় তলটা গেল, তার মানে গাউসীয় তলটা ওই গোলকটাকে আবদ্ধ করেছে নিশ্চয়ই, ওর উপর দিয়েই তো রয়েছে। একটা চেয়ারের উপর আরেকটা চেয়ার, যেভাবে একটা গাউসীয় তলের উপর আর, মানে একটা গোলকের উপর আরেকটা গোলকাকার গাউসীয় তল, ওর থেকে ছোট নয়, ওর সমান আকারের, তাহলে ওটা আবদ্ধ করেছে ওকে। তাহলে এখানেও গাউসীয় তলটা কিন্তু কিউ পরিমাণ আধানকে আবদ্ধ করেছে। তাহলে গাউসের সূত্রানুযায়ী কি লিখবো আমরা? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। আমরা আবারও গোলকাকার তল নিয়েছি, তাই প্রত্যেকটা বিন্দুতে ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল কত? ই আর ডিএস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে কজ 0 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। ব্র্যাকেটে লিখে রাখো যেহেতু ই এবং ডিএস একই দিকে অবস্থিত, যেহেতু ই এবং ডিএস একই দিকে অবস্থিত প্রতিটি বিন্দুতে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডিএস ইজ ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। পরের লাইনে ইটাকে বাইরে বার করছি কেন? প্রতিটি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সমান, ব্র্যাকেটে লিখে রাখবে প্রতিটি বিন্দুতে ই এর মান সমান, অবশ্যই লিখবে সবাই, নোটস চাই আমি সবার থেকে। সঞ্চারী বলো ক্লোজ ইন্টিগ্রেশন। আরেকবার বলবেন কি বললেন? এখন জিজ্ঞেস করছো? হ্যাঁ বললাম প্রতিটি বিন্দুতে ই এবং ডিএস এর, সরি ই এর মান সমান, এখানটায় লিখেছি। আর উপরেরটা? কেন এখন কেন জিজ্ঞেস করছো? পিঠ ফাটিয়ে দেবো একদম গিয়ে। লিখেছিলাম প্রতিটি বিন্দুতে ই এবং ডিএস, ই এবং ডিএস মানে হচ্ছে ই ভেক্টর আর ডিএস হ্যাঁ। একই দিকে অবস্থিত। আচ্ছা নিচেরটা? নিচেরটা হচ্ছে প্রতিটি বিন্দুতে ই এর মান সমান, প্রতিটি বিন্দুতে ই এর মান সমান। ক্লোজ ইন্টিগ্রেশন ডিএস। সঞ্চারী কি লিখবো? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। আচ্ছা আমি প্রথমে 4 পাই স্মল আর স্কোয়ার লিখলাম, যেটা রিশা বলেছিল যে স্মল আর। পরের লাইনে ওইখানটা আমি লিখে দিলাম 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। কেন? কারণ এখানে গাউসীয় তলের ব্যাসার্ধ আর আমাদের আসল যে গোলকটা ছিল তার ব্যাসার্ধটা সমান, সুতরাং ইজ ইকুয়ালস টু এখানে কি হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, এদিকে চলে এলো বাই হয়ে। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার। পৌশালী বুঝেছো?
হ্যাঁ স্যার। এরকম কেউ আছো যে বোঝনি? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, গোলকের বাইরে হলো, গোলকের তলের উপরে হলো, এবার গোলকের ভিতরে। তো নিচে 3 নম্বর লেখো, গোলকের তলের ভিতরে। গোলকের তলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয়। গোলকের তলের ভিতরে কোনো বিন্দুতে অবস্থিত, কোনো বিন্দুতে অবস্থিত, গোলকের তলের ভিতরে কোনো বিন্দুতে অবস্থিত ক্ষেত্রফল নির্ণয়। ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল নির্ণয়। গোলকের তলের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তো আমি ধরছি এটা হচ্ছে আমাদের এই গোলকটা, যার ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর। ও বিন্দু, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করতে বললাম, যার দূরত্ব হচ্ছে স্মল আর। নবনীতা আমাকে বলো যে গাউসীয় তলটা বিবেচনা করব সেটার ব্যাসার্ধ কি হবে? সবসময় যে বিন্দুতে বার করবে সেই বিন্দু দূরত্বটা নেবে। তাহলে কোন বিন্দুর কত ব্যাসার্ধ কত নেব? স্মল আর। স্মল। তাহলে তো এর মধ্যে কিউ পরিমাণ আধান থাকবে। এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা সঞ্চারে জিজ্ঞেস করলো। বলো প্রত্যেকে, গাউসীয় তলের মধ্যে কি এখানে কোনো আধান আবদ্ধ হয়েছে? না। কেন? না। কারণ আধানটা রয়েছে বাইরে, গাউসীয় তলটার ভিতরে, আবদ্ধ আধান শূন্য এখানে। কে রে? এই কে কাঁদে? আচ্ছা লেখো, কি লিখবো বলছিলাম, দেখো এক্ষেত্রে আবদ্ধ আধানের মান 0। এক্ষেত্রে গাউসীয় তল দ্বারা আবদ্ধ আধানের মান 0। পড়তে পড়তে কাঁদছে কি আবার? স্যার আমার মাইকটা অন করা ছিল। তুমি কাঁদছো? না তো। কিউ এর মান কত? আধানই তো নেই কোনো, 0 হবে। সুতরাং ইলেকট্রিক ফিল্ড 0 এখানে। সুতরাং গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান 0। লিখে ফেলো। তাই কোনো ফাঁপা কন্ডাক্টর মানে ফাঁপা কোনো কি বলে পরিবাহীর ক্ষেত্রে, পরিবাহীটির ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়, মনে রাখবে এটা। যে কোনো ফাঁপা পরিবাহীর ক্ষেত্রে ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান 0 হয়। তাহলে আমরা এই গোলকটির জন্য তিনখানা ভ্যালু পেয়েছি ইলেকট্রিক ফিল্ডের, 3টে ভ্যালু পেয়েছি আলাদা আলাদা। কী পেয়েছি? একটা হচ্ছে বাইরে, আউটসাইড, 1/4πε0 কিউ বাই স্মল আর স্কোয়ার, যেখানে স্মল আর গ্রেটার দ্যান ক্যাপিটাল আর। নেক্সট ই সারফেস, 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার, স্মল আর ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল আর। নেক্সট ই ইনসাইড, ইজ ইকুয়ালস টু 1/4
4 pi epsilon naught q by সরি 0 ইনসাইডে তো ইলেকট্রিক ফিল্ড 0। আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন জানার আছে, এই তিনটে মানের মধ্যে কোন মানটা সর্বাধিক বলে তোমাদের মনে হচ্ছে? প্রত্যেকে অ্যান্সার করবে, দেখি কে কি বলছো। এই তিনটের মধ্যে স্যার বলো বলো। এই সারফেসটা। হ্যাঁ, এই সারফেসটা এই বড়। আর আর সারফেসটা ই সারফেস সারফেসটা কেন বলো তো, কে বলতে পারবে কেন? আর এর মানটা আরটা ওখানে বড় আছে আর মান নিচে ছোট, আছে। সেই মানটা ঠিক, বাকি সব সেম, শুধু ডিনোমিনেটরটা আলাদা। এখানে স্মল আর এখানে ক্যাপিটাল আর, স্মল আর এর মানটা আবার ক্যাপিটাল আর থেকে বেশি ছিল। ডিনোমিনেটর যত বড় হয় মানটা তত ছোট হয়, সেই জন্য ই সারফেসের মানটা সবচেয়ে বেশি, তারপরে ই আউটসাইড, তারপরে ই ইনসাইড। তো এই যে তিনটে জিনিস আমরা করলাম, এটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, যেটা বোর্ড এবং বেশিরভাগ জয়েন্টের জন্য এটা বা নিটের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বনাম ব্যাসার্ধ, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বনাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিরকম ব্যাপার? এইটা হচ্ছে ধরে নিলাম আমি সর্বোচ্চ মান, ঠিক আছে? এইটা হচ্ছে সর্বোচ্চ মান, যার মানটা কত? 1/4πε0 কিউ বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার একটা কথা বলো আমাকে, এদিকটা আমি ব্যাসার্ধ রেখেছি, ঠিক আছে? ব্যাসার্ধ 0, গাউসীয় তল নিয়ে কথা বলছি এটা আমরা। ব্যাসার্ধটা বাড়তে 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 আস্তে আস্তে এই পয়েন্টে গিয়ে আমি ধরলাম ক্যাপিটাল আর এর সমান হলো। বৈশালী আমাকে বলতে পারবে এই 0 থেকে শুরু করে ক্যাপিটাল আর অবধি এই যে রিজিয়ানটা নিয়ে আমি আলোচনা করছি, এটা কোন রিজিয়ানের কথা বলা হচ্ছে? মানে এই সময় গাউসীয় তলের আকারটা মেন যে গোলকটা ছিল তার থেকে বড় না ছোট, নাকি তার সমান? গাউসীয় তলের ব্যাসার্ধটা যখন 0 থেকে আর এর রেঞ্জের মধ্যে রয়েছে, তখন ওর আকারটা মেন যে গোলকটা ছিল তার থেকে ছোট না বড়? ছোট। ছোট। তার মানে এই যে রিজিয়ানটা রয়েছে এখানে, গাউসীয় তলটা ওর ভিতরে রয়েছে গোলকের, মানে কোনো আধানকে আবদ্ধ করেনি, তাহলে সেক্ষেত্রে তড়িৎক্ষেত্র প্রাবল্যের মান হবে 0। তাহলে এই 0 থেকে ক্যাপিটাল আর অবধি, এই 0 থেকে ক্যাপিটাল আর অবধি ইলেকট্রিক ফিল্ডের কোনো ভ্যালু থাকবে না, একদম তলা দিয়ে এরকম সোজা চলে যাবে। যেই এই ক্যাপিটাল আরে পৌঁছালো, ব্যাসার্ধের মানটা যেই এই ক্যাপিটাল আরে পৌঁছালো, সঙ্গে সঙ্গে ও জাম্প করলো ম্যাক্সিমাম ভ্যালুতে, কারণ সারফেসে পৌঁছে গেছে। আর তোমরাই বললে যে সারফেসে ম্যাক্সিমাম ভ্যালু হয়, ভালো কথা। এবার সারফেসের ঠিক পরেই আস্তে আস্তে পয়েন্টটা বাইরে যাচ্ছে, মানে দূরে চলে যাচ্ছে, ব্যাসার্ধটা আস্তে আস্তে বাড়ছে, পয়েন্টটারও দূরে চলে যাচ্ছে বাইরে। বাইরের ক্ষেত্রে ফর্মুলাটা কী ছিল? ইজ ইকুয়ালস টু 1/4πε0 কিউ বাই স্মল আর স্কোয়ার, যেখানে আর এর কোনো ফিক্সড মান নেই, আস্তে আস্তে বাড়ছে। এইগুলোর প্রত্যেকটা হচ্ছে সব কনস্ট্যান্ট, Q/4πε0। তো কনস্ট্যান্ট অ্যাবজর্ব করে নিলে এটাকে আমরা কী লিখতে পারি? ই প্রপোর্শনাল টু 1/স্মল আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে ব্যাসার্ধের স্কোয়ার যত বাড়ছে এটা আরও কমছে। এই গ্রাফটা কীরকম দেখতে হয় জানো? দিস গ্রাফ লুকস লাইক দিস। দূর দূর দূর, এরকম ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। তো এই যে এতটা যে রিজিয়ানটা, এটা হচ্ছে ইনসাইড, ইনসাইড দ্য স্ফিয়ার, ঠিক আছে? এইটা হচ্ছে অন দ্য স্ফিয়ার, মানে সারফেস, এই পয়েন্টটা যেখানে মানটা ম্যাক্সিমাম। তারপর এই রিজিয়ানটা হচ্ছে আউটসাইড, দিস রিজিয়ান ইজ আউটসাইড। এই গ্রাফটা কিন্তু আমাদের জয়েন্ট বা নিট বা বোর্ডের জন্য খুব জরুরি।
তোমাদের যখনই এরম প্রুফটা যদি দেয় যে একটি গোলকের ফাঁপা গোলকের সুষমভাবে আহিত ফাঁপা গোলকের ভেতরে, তলে এবং বাইরে ক্ষেত্রপ্রাবল্য নির্ণয় করো, করার পরে কিন্তু এই গ্রাফটা অবশ্যই করে দিয়ে আসবে এবং এই ডেরিভেশনটা আসে। প্রত্যেকে বলো, যতটা করালাম সবাইকে জিজ্ঞেস করছি, পুরোটা ক্লিয়ার? স্যার একটা কথা বলবো, বলো। এই যে আপনি গ্রাফটা হ্যাঁ। এঁকেছেন, দেখুন ওটা পুরোটা মানে পুরোটা টাচ করেনি কেন নিচে? পুরোটা টাচ করবে ইনফিনিটিতে গিয়ে, কিন্তু ইনফিনিটি অবধি দেখানো সম্ভব না আমাদের পক্ষে, সেই জন্য করিনি। এটা 0 থেকে টাচ করবে যখন ধরো রয়েছে ই ইজ ইকুয়ালস টু 1/4πε0 q/r²। তো এই আর এর মানটা যখন ইনফিনিটি হয়ে যাবে, সামথিং বাই ইনফিনিটি মানে 0 হবে, তখন কি এটা 0 হবে। আমি বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের মান 0 হয় ইনফিনিটিতে গিয়ে, তাই গ্রাফিক্যালি ওটা দেখানো সম্ভব নয়, অনেক দূর অবধি যাবে ওটা, তাই এতটা দিয়ে আমরা ছেড়ে দেবো। কেউ এটা 0-তে টাচ করবে না, ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছে, কেউ 0-তে টাচ করাবে না। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? আর যদি কারো কোনো ডাউট থাকে কোথায় থাকে বলো, আমি এখনো বোঝাতে রাজি আছি। প্রত্যেকে বলো, ক্লিয়ার? হ্যাঁ দা। ক্লোজ ইন্টিগ্রেশনটা একবার বলবেন? যখনই কোনো বদ্ধ তল নিয়ে তুমি কাজ করো, যে কোনো রকমের বদ্ধ তল, সঙ্গে সঙ্গে সেটার ইন্টিগ্রেশন সাইনে ক্লোজ দিতে হবে, ক্লোজড ইন্টিগ্রেশন। বদ্ধ তলের জন্য তুমি সমাকলন করছো, তাই বদ্ধ সমাকলন। আর এখানে ই ভ্যারিজেস 1/r², এইটা কি বললে একবার একটু আসলে বলবেন? ব্যাপারটা হচ্ছে কি, আচ্ছা ঋষা ভালো কথা জিজ্ঞেস করলো, তাহলে আমি একটা জিনিস বলি। তুমি ধরো ঋষা আমাকে একটা গোলক টাইপের কিছু দিয়েছো, যেখানে তুমি বলেছো যে এই এর ভিতরে বা বাইরে বা ওর সারফেসের উপর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে। এবার আমি বললাম, ওরে বাপ রে বাপ, তো ধরো গোলকটা এরকম। এবার তুমি যদি গোলকটা দিয়ে থাকো আমাকে, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে এর ব্যাসার্ধ কত। তুমি বললে যে সাপোজ ব্যাসার্ধটা হচ্ছে 5 সেন্টিমিটার বা 5 মিটার বা 2 মিটার। তাহলে এইটা কিসের মান? এটা হচ্ছে ক্যাপিটাল আর এর মানটা। এইটা কি আর কখনো ভ্যারি করবে না? দাদা গোলকটা যা আছে তাই থাকবে। কিন্তু গাউসীয় তল যেটা আমরা নিচ্ছি, গাউসীয় তলের মানটা, গাউসীয় তলের যে ব্যাসার্ধ, ওটা ভ্যারি করতে পারে, ওটা এর থেকে ছোট হতে পারে, বড় হতে পারে, এর সমানও হতে পারে। তাই স্মল আর, যেটাকে আমরা গাউসীয় তলের ব্যাসার্ধ বলে বিবেচনা করছি, ওর কোনো ফিক্সড ভ্যালু নেই। ওটা কমও হতে পারে, ওটা বেশিও হতে পারে, রাইট? তো ইলেকট্রিক ফিল্ডের এই যে ভ্যালুটা এসেছিল 1/4πε0 q/R², এটা ছিল একটা ফিক্সড ভ্যালু, বিকজ তুমি আর এর ভ্যালুটা আমাকে ফিক্স করে দিয়েছো। বাট গাউসীয় তলের ক্ষেত্রে যে ফর্মুলাটা এসেছিল 1/4πε0 q/r², আমাকে এই স্মল আর এর কোনো ভ্যালু বলতে পারবে পারফেক্টলি? না, জানি না, কম বেশি যা খুশি হতে পারে। তাই এখানে 1/4πε0 q, এই পুরো পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্য অনলি ভ্যারিয়েবল টার্ম ইজ 1/r²। তাই আমি বলেছিলাম ই প্রপোর্শনাল টু 1/r², মানে যত r² বাড়বে ই তত কমবে। ঋষা বুঝেছো এবার? ও হ্যাঁ, বুঝেছি। আর কার কি অসুবিধা? প্রিন্স ঠিক আছে? এই গ্রাফটা, হ্যাঁ অনুষ্মিতা বলো। হ্যাঁ স্যার। বলছি এই গ্রাফটা কি প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রুফটা করার পরেই এঁকে দিতে হবে? প্রত্যেকটা অ্যাপ্লিকেশন বলতে? না আমি মানে তো এই গ্রাফটা না আমি তো 3টে অ্যাপ্লিকেশন করার, মানে একটাই অ্যাপ্লিকেশন করেছি যদিও এখনো পর্যন্ত আমরা, কিন্তু সেই একটা অ্যাপ্লিকেশনের মধ্যেই 3টে আলাদা আলাদা পয়েন্ট ছিল। জেনারেলি এরপরে যে কটা অ্যাপ্লিকেশন আছে কোথাও আর এতগুলো কেস নেই, এই একটাই অ্যাপ্লিকেশন যেখানে 3টে কেস ছিল। তো 3টে কেসকে মার্জ করে একবারে আমরা গ্রাফটা এঁকেছি না, আর কোনো অ্যাপ্লিকেশনে গ্রাফ নেই, এটাতেই আছে শুধুমাত্র। ঠিক আছে? জয়েন্টে বা নিটে এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আসে 90% কেসে তোমাদের আসবে হচ্ছে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার থেকে। ঠিক আছে? ওকে, আচ্ছা ঋষা আর বৈশালী বাদে বাকিরা সবাই লিভ করে দাও। যদি কারো কিছু বলা থাকে তাহলে বলো, আদারওয়াইজ লিভ করে দাও।